আমার যেটা মনে হয় যে যে কোনো রাজনৈতিক সরকারের ক্ষেত্রে যারা থাকে তাদের একটা গ্রাউন্ড হচ্ছে সাপোর্ট বেস থাকে, তাদের হচ্ছে ইনফর্মাল অ্যান্ড ফর্মাল নানা সেক্টরে তাদের হচ্ছে অ্যালাইজ থাকে এবং সেটা দিয়ে তারা অনেক কিছু কন্ট্রোল করতে পারে। এই জিনিসটা, এই পলিটিক্যাল সাপোর্টটা ইন্ডিয়ান গভর্নমেন্টের ছিল না। মানে ধারণা তৈরি করা হয়েছে বিএনপির ব্যাপারে যে তার সংস্কার বিরোধী, তারা না ভোট দিবে, হ্যান ত্যান হাবি যাবি। এই যে প্রপাগান্ডাটা, এটা কিন্তু খুব সিরিয়াসলি টার্গেটেড প্রপাগান্ডা হয়েছে। ওকে, এটা কিন্তু আমি কোনো নির্দোষ আলাপ বলে আমি এটা দেখতে চাই না। বিএনপির সংস্কার বিরোধী হিসেবে ফ্রেম করা হয়েছে এবং এই ফ্রেমটা করছে কারা করছে এটা আমি নামটা বলবো না, বাট বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয়েছেন তিনি একদম মানে খুবই সংকটাপন্ন অবস্থা। এই সময় কিন্তু একটা আমরা দেখছি একটা গ্রুপ তার এটা নিয়ে রাজনীতি করছে এবং এমন অবস্থা হয়ে গেছে যে তারেক রহমানের তার মায়ের প্রতি তার যে ভালোবাসা তার চেয়ে মানে অনেকের ভালোবাসা উতলে পড়তেছে বেশি, মানে মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয়ে গেছিল। এই জিনিসটা কিন্তু এখন আর কোনোভাবেই লুকানোর কোনো ওয়ে নাই যে বাংলাদেশের কতিপয় গোষ্ঠী বাংলাদেশ থেকে সাধারণ ধর্মীয় অনুভূতিকে ব্রেনওয়াশ করে তারা জঙ্গি হিসেবে করতেছে। পাকিস্তান, আমি যদি ভুল না করে থাকি, পাকিস্তান সংঘর্ষের সোফার 4 জন মানুষ মারা গেছে। হ্যাঁ, এটা বাংলাদেশ থেকেই গেছে। এটা তো আওয়ামী লীগের প্রপাগান্ডা না। আওয়ামী লীগ সমস্যা যেটা করছে তারা হরে ধরে সবাই জঙ্গি বলে মানে সবারই তারা হচ্ছে ভিকটিম বানায় ফেলছে। 1 বছর আগে আপনি যদি একটা হার্ডকোর জামাতিরও জিজ্ঞেস করতেন জামাত ক্ষমতায় যাবে কিনা, আমরা ইনশাআল্লাহ আমরা আল্লাহর আইন বাস্তবায়ন করব। এখন কিন্তু জেনুইনলি বিশ্বাস করে সে ক্ষমতা যাবে। এই নিউ ফাউন্ড কনফিডেন্স সে কোথা থেকে পাইতেছে? সে যদি সে আসন ভাগবাটোয়ার দিকে যায়, সে যে 80টা আসন চাবে বিএনপির কাছ থেকে, সেই 80টা আসনে তার জেতার চান্স কম। সে জানে সে আরো 70টা আসন বা 80টা আসন সে জিতবে। 70-80 মিলে আসে 150। সে ওই উইনিং ক্যালকুলেশন করে এসে যাইতেছে। পলিটিস্কোপের বিশেষ আয়োজন ন্যারেটিভ আনলিমিটেডে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাখাওয়াত ফাহাদ আপনাদের সঙ্গে আছি। আমার সঙ্গে আছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সাদিক মাহবুব ইসলাম। সাদিক মাহবুব, আপনাকে স্বাগতম পলিটিস্কোপে। থ্যাংক ইউ। কেমন আছেন? চলে যাচ্ছে। আচ্ছা, আমরা সরাসরি তাহলে প্রশ্নে চলে যাই, আলোচনায় চলে যাই। আমরা আসলে রাজনৈতিক প্রেক্ষাপট আসলে এক ধরনের অস্থির রাজনৈতিক পরিস্থিতি আসলে দেখতে পাচ্ছি। তো এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি, বা এই পরিস্থিতিটা আসলে কেন তৈরি হলো? জুলাই অভ্যুত্থানের একটা প্রেক্ষাপট থেকে আজকে 1.5 বছর পরে আমরা আবারও একটা অস্থির সময়ে চলে আসলাম। এটা আসলে কেন? এই সামগ্রিক বিষয়টা আপনি কিভাবে বিশ্লেষণ করেন? ধন্যবাদ। তো আসলে আমরা সবসময় ইতিহাস থেকে যদি দেখি যে কোনো বিপ্লব বা যে কোনো একটা মেজর রাজনৈতিক চেঞ্জ হওয়ার পর একটা সার্টেন পিরিয়ড অফ টাইমে হচ্ছে আমরা রাজনীতি অস্থিতিশীল থাকবেই, কারণ দীর্ঘদিন ধরে চলে আসা একটা পলিটিক্যাল অর্ডার ভেঙে পড়ে এবং ওটার ভেতর থেকে নানা রকম মানে গ্রুপ তাদের এজেন্ডা নিয়ে তারা সক্রিয় হয়। তো আমার এখানে 1.5 বছর আগে যদি আমরা চিন্তা করি, আমরা অনেক কিছু আশা করছিলাম, অনেক কিছু বেটার হয়ে যাবে, বাট আসলে রিয়েলিস্টিক্যালি তো এত দ্রুত চেঞ্জ হয় না এবং একটা লম্বা সময় ধরে আমাদের পলিটিক্যাল কালচারটা একটু দূষিত হয়ে গিয়েছিল। কিন্তু এই এখন যে আমরা সিচুয়েশনটা আছি, যে অনিশ্চয়তা বলুন বা সোজা বাংলা এনার্কি যে চলতেছে, এটার দায় আসলে মানে ইন্টারিম গভর্নমেন্টের নিতেই হয়, কিছু করার নেই। কারণ ইন্টারিম গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসছে তারা ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় সরকার। এটাই আপনার আসলে এই জায়গায় আপনি দ্বিমত করতে পারবেন না, কারণ এমন কোন রাজনৈতিক দল ছিল না বা গোষ্ঠী ছিল না বা ইভেন আপামর জনসাধারণও, তারা কিন্তু ডক্টর ইউনূসকে হচ্ছে মানে তাদের সেভিয়ার হিসেবে চিন্তা করছে, সবাই সমর্থন দিয়েছে। হ্যাঁ, এইরকম আনপ্রেসিডেন্টেড জনসমর্থন আর কোনো সরকার পায় নাই। তো ডক্টর ইউনূসের আসলে মেন যে ইস্যুগুলো ছিল ওই সময় উনি ট্রাই করছেন, উনি অনেক কিছু ট্রাই করছেন এবং স্পেশালি উনি বহির্বিশ্বের যে ইস্যুগুলো ছিল খুবই চমৎকার হ্যান্ডেল করছেন। এটা আসলে উনি ছাড়া সম্ভব ছিল না আমাদের জন্য। বিচার ইস্যু বলেন বা সংস্কৃত ইস্যু বলেন, সবকিছু আস্তে আস্তে হয়েছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ইন্টারনাল যে ইস্যুগুলো ছিল, আপনার আইন শৃঙ্খলা বলেন বা হচ্ছে যে বিভিন্ন গোষ্ঠীর মাথাচাড়া দিয়ে ওঠাটাই বলেন, তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, এই ইস্যুগুলোকে সব বাড়তে দেওয়া উচিত হয় নাই। কারণ যখনই এই ইস্যুগুলো তৈরি হয়ে যায় তখন কিন্তু জনমনের হচ্ছে এক ধরনের আপনার শঙ্কার সৃষ্টি হয়, নানা রকম একটা
অস্থির অবস্থা তৈরি হয়ে যায় এবং তার বহিঃপ্রকাশে কিন্তু এখন আমরা দেখতেছি যখন একটা সার্টেন র্যাডিক্যাল এলিমেন্টের যখন উত্থান ঘটতে থাকে দেশে, ওটা কিন্তু আসলে আপনার পলিটিক্যাল যে নতুনভাবে আপনি শুরু করতে চাচ্ছিলেন, আপনার রিফর্ম বলেন বা ওভারঅল আসলে কালচারটাই যে চেঞ্জ হওয়ার আশা ছিল, ওটা কিন্তু অনেকটাই তখন নস্যাৎ হয়ে যায়। একই সাথে যেটা সমস্যাটা তৈরি হয় যে জনমনের যেটা তাদের যে ভরসা থাকে যে না আমার হচ্ছে এই গভর্নমেন্টটা আমাকে প্রোটেক্ট করতে পারবে, আমাকে হচ্ছে সামনের দিনগুলোতে একটা বেটার বাংলাদেশ দিতে পারবে, এই আশাটা কিন্তু কমে যায় তখন। এই জনগণের মধ্যে এই আস্থাটা তখন তৈরি করা দরকার ছিল ইন্ডিয়ান গভর্নমেন্টের। ওনারা হলো মানে সার্টেন পলিটিক্যাল গ্রুপকে তারা এম্পাওয়ার্ড হইতে দিচ্ছেন এবং তার ফলে মনে করেন এখন বাংলাদেশও না, বাংলাদেশের বাইরেও কিন্তু একটা খুব বাজে রকমের ইমপ্রেশন চলে যাচ্ছে। এবং এইটা কিন্তু মানে হিস্ট্রি ডক্টর ইউনূসের এই গভর্নমেন্টটাকে নানা পজিটিভ কারণে মনে রাখবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই জিনিসগুলোর জন্য তারা হার্শলি তাদের মানে মনে রাখা হবে হিস্ট্রিতে। কারণ এইরকম একটা এনার্কি এটা কিন্তু কেউ আশা করে নাই, জনগণ আশা করে নাই, অ্যান্ড পলিটিক্যাল যারা রাজনৈতিক দল ছিল, বিভিন্ন পলিটিক্যাল অ্যাক্টর ছিল, তারাও কিন্তু আসলে আশা করে নাই। উই এক্সপেক্টেড আ লট বেটার ফ্রম দিস গভর্নমেন্ট। সরকার আসলে এটা পারলো না কেন, অথবা মানে সরকার কি কারণে, মানে আমরা আসলে নানানভাবে বিভিন্ন সময় দেখছি যে এই ধরনের গোষ্ঠীগুলাকে সরকার বরং আরো সুযোগ স্পেস করে দিয়েছে। তো সরকারের আসলে এরকম পলিসিটা কেন ছিল, বা সরকারের ভিতরে কি এরকম পলিসি ছিল আদৌ, নাকি হচ্ছে সরকার এটা ব্যর্থ হয়েছে? না, সরকার এরকম চাইছে এটা আসলে আমি বিশ্বাস করি না। অনেকে অনেক কিছু বলেন, বাট আমি এটা একদম বিশ্বাস করি না। আমি পুরো বিষয়টাই গুড ফেইথে নিতে চাই। আমার যেটা মনে হয় যে কোনো রাজনৈতিক সরকারের ক্ষেত্রে যারা থাকে তাদের একটা গ্রাউন্ড হচ্ছে সাপোর্ট বেস থাকে, তাদের হচ্ছে ইনফর্মাল অ্যান্ড ফর্মাল নানা সেক্টরে তাদের হচ্ছে অ্যালাইজ থাকে এবং সেটা দিয়ে তারা অনেক কিছু কন্ট্রোল করতে পারে। এই জিনিসটা, এই পলিটিক্যাল সাপোর্টটা ইন্ডিয়ান গভর্নমেন্টের ছিল না। তারা যেটা দিয়ে এই ইস্যুটা এড়াতে পারতো সেটা হচ্ছে এটা সর্বদলীয় একটা ঐক্য বা হচ্ছে তাদের সাথে যে নেগোসিয়েশনগুলো করা, এটা কিন্তু করা যেতেই পারতো। সমস্যা হয়ে গেছে সরকারের একটা সার্টেন সেকশন তারা চাইছে হলো যে ধরেন যখন কমিটা ফর্ম হইলো, একটা সার্টেন সেকশন চাইছে যে বিএনপির হচ্ছে নিউট্রালাইজ করতে, বিএনপির প্রভাবটাকে হচ্ছে তারা যদি বাড়তে না দেয়। এখন এটা কাউন্টার করতে গিয়ে তারা হচ্ছে এনটি বিএনপি যেসব পলিটিক্যাল গ্রুপ আছে তাদের এম্পাওয়ার করতে চাইছেন, তাদের কাছে টানতে চাইছেন। এবং অনেস্টলি যখন আপনি এইসব গ্রুপগুলোর সাথে নেগোসিয়েশন করবেন, তাদের ইউজ করতে চাবেন, ইন রিটার্ন তারা তো কিছু এক্সপেক্ট করে আপনার থেকে। অবশ্যই আপনি ধরেন হিজবুত তাহরিরকে হচ্ছে এম্পাওয়ার করতেছেন আপনার পলিটিক্যাল বার্গেনিং টুল হিসেবে, হিজবুত তাহরির তো এসে আপনারা বলবে যে আমি রাস্তায় এখন সমাবেশ করবো, অবশ্যই তখন তো আপনি আটকাতে পারেন না। এবং কোর্সেও হিজবুত তাহরির আমরা দেখছি এটা হয়েছে তো, এটা খুবই আনপ্রেসিডেন্টেড বিষয় ছিল। গণঅভ্যুত্থানের মানে এন্টি হাসিনা ব্লকের মধ্যে সবাই ছিল, একদম আপনি ফার লেফট বলেন ফার রাইট বলেন সবাই ছিল। এখন প্রত্যেক যদি তাদের দাবি দাওয়াটা নিয়ে আসে এখন যে আমি তোমার হেল্প করছি, তুমি আমার হচ্ছে এখন সেটার একটা রিটার্ন দাও, তখন তো সেটা বিপদ। এই জায়গা হচ্ছে যে আপনার পলিটিক্যাল অ্যাকুমেন্টের দরকার হয়, আপনার যে চেক অ্যান্ড ব্যালেন্সটা মেনটেন করার জন্য যে দক্ষতা দরকার হয়, এই জিনিসটা আসলে গভর্নমেন্টের মধ্যে ছিল না। তারা, আমি এটা বিশ্বাস করতে চাই যে তারা যথেষ্টভাবেই উইলিং ছিলেন গভর্নমেন্টটাকে ভালো মতো চালানোর জন্য, এই গ্রুপগুলোকে তারা হয় নাই, কিন্তু এটা আসলে বাই প্রোডাক্ট হিসেবে হয়ে গেছে, কারণ তাদের ওই সাপোর্টটা নাই। সবচেয়ে বড় কথা যেটা, এটা এই অ্যানার্কিটার এত লম্বা করার একটা বা নানা রকম সমস্যা তৈরি হওয়ার একটা বড় কারণ ছিল যারা ইলেকশনটা পিছাইছেন। কারণ মনে করেন আপনার ইলেকশনটা ধরেন আজ থেকে যদি 6 মাস আগে হয়ে যেত, বা 6 মাস আগে তো হচ্ছে অ্যাটলিস্ট যদি মনে করেন আরো আগে হইতো, বা ইলেকশন আলাপটাই যদি আরো আগে হইতো, তাহলে কিন্তু অনেক ইস্যুটাই হচ্ছে চেঞ্জ করা যেতে পারে। অবশ্যই, কারণ যখন হচ্ছে আপনি বুঝতেছেন যে আপনার সেই গ্রাউন্ড সাপোর্টটা নাই, আপনার তো আসলে এইভাবে জিনিসটা পারসিস্ট করতে দেওয়ার কোনো মানে হয় না। এরকম কিন্তু আমরা বেশ কটা সিরিয়াস ক্রাইসিস দেখছি। মাঝে তো একবার মানে আপনার যদি হচ্ছে মনে আছে কিনা, ডক্টর ইউনূসের সাথে কিন্তু হচ্ছে একটা সমস্যা তৈরি হয়েছিল বিএনপির, ওই সময় কিন্তু একটা ভোলাটাইল সিচুয়েশন ছিল। এইরকম সিচুয়েশনগুলো যদি এড়ানো যাইতো, সবগুলো পলিটিক্যাল পার্টি যদি গুড ফেথ আনা যাইতো, তাইলে কিন্তু হচ্ছে ইস্যুগুলো এত বাড়তে পারে না। এই যে রিফর্মের যে চিন্তাটা ছিল, তাদের পুরাতন যে
এগুলা ইচ্ছাগুলো ছিল, এইটা দিয়ে আসলে জিনিসটা আসলে প্রলং হয়ে গেছে। আচ্ছা, এই সরকার আসার পরপরই একটা বড় ধরনের আলোচনা ছিল যে বিচার সংস্কার এরপর নির্বাচন। তো আসলে কতটুকু বিচার হলো, কতটুকু সংস্কার হলো এবং নির্বাচনের দিকে আমরা আসলে কতটুকু আগাইলাম? আচ্ছা, সো বেসিক্যালি ডক্টর ইউনূস গভর্নমেন্ট আসছিল তিনটা মোটা থেকে তিনটা ম্যান্ডেট নিয়ে, একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে বিচার, আর একটা হচ্ছে নির্বাচন। তো বিচার ইস্যুটা হচ্ছে মোটামুটি তারা ভালো মতো হ্যান্ডেল করতে পারছে বলে আমার মনে হয়। এখন আপনি যদি শেখ হাসিনার বিচারের কথা বলেন, যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা করা হয়েছে, তারা সংস্কার করছেন রোম স্ট্যাটিউটের উপর বেস করে তারা করতে চাইছেন। অ্যান্ড আপনি যদি তাজুল সাহেবের দুই একটা লুজ কমেন্টের কথা বাদ দেন, যে উনি যেটা কিছু বেশ কিছু জায়গায় ড্রামাটাইজ করে ফেলছেন ইস্যুগুলা, বাট এটা যদি বাদ দেন, মোটা থেকে দ্য হোল প্রসিডিউর ওয়াজ গুড ইনাফ। অ্যান্ড আসলে সত্যিকার অর্থে কি, শেখ হাসিনার এগেনস্ট এত বেশি এভিডেন্স আছে, এইরকম এভিডেন্স দিয়ে আসলে মনে করেন মানে তার বিচার করা কিন্তু কঠিন কিছু না। এটা ইজিলি ইট ক্যান বি ডান, সবসময় করা যেতে পারে। আজকে আপনি যদি মনে করেন সে এখন বিচারটা হইল না, তার 50 বছর পর যাবেন, 50 বছর পর আপনি বিচার করতে পারবেন। সমস্যা যেটা হচ্ছে কি, আদার ইস্যুগুলা আপনি আওয়ামী লীগের কোশ্চেনটাকে আপনি ডিল করবেন, আওয়ামী লীগকে আপনি থাকতে দিবেন কি থাকতে দিবেন না, আপনি আওয়ামী লীগের হচ্ছে নিষিদ্ধ করবেন কি করবেন না। এই গভর্নমেন্ট কিন্তু আওয়ামী লীগ একটা লিম্বতে ঝুলায় রাখছে, তারপর জনগণকে তারা বুঝ দিতেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ, কিন্তু আসলে কিন্তু তারা এই জিনিসটা সলভ করে নাই। পুরো ইস্যুটা পরবর্তী গভর্নমেন্ট কার্যক্রম নিষিদ্ধ। এই গভর্নমেন্টের সুবিধা হচ্ছে তাদের একটা খুব চমৎকার পিআর করার মতো লোকজন আছেন, এবং এই পিআর গেমটা তারা ভালো বুঝে দিকে হচ্ছে অনেক কিছু তারা মানে সাটাই দিতে পারছেন। কিন্তু যখন ডক্টর ইউনূস বিদেশে যান, তখন তাকে কিন্তু আওয়ামী লীগের কোশ্চেনটা ডিল করতে হয়, এবং উনি বিদেশে গিয়ে খুব ক্লিয়ারলি বলেন যে এই আওয়ামী লীগের হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ, আমরা ব্যান করি নাই, আদার ওরা বেসিক্যালি জিনিসটা পরের যে গভর্নমেন্ট আসবে তার উপর ঘাড়ে চাপাই দিয়ে চলে গেল, এই দিকে তারা আর গেলেনই না। এইটা আসলে আরো দরকার ছিল, কারণ খালি তো মানে শেখ হাসিনা বা আসাদুজ্জামান খান কামাল বা এরকম 2-4টা ফিগার দিতে হবে না। আওয়ামী লীগের টপ টু বটম তো হচ্ছে প্রচুর ক্রিমিনালস আছে, এন্ড এট দ্য সেম টাইম আওয়ামী লীগের টপ টু বটমের মধ্যে অনেক লোক যাচ্ছে তার ক্রিমিনাল না। আওয়ামী লীগ করা বা আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাস করা ইটসেলফ তো কোনো ক্রাইম না। এই জিনিসগুলো যদি আপনি লাইনগুলোকে যদি আপনি ক্লিয়ারলি হচ্ছে করতে না পারেন, তাহলে কিন্তু সামনে দিনগুলোতে এইটার সমস্যা তৈরি হইতে থাকবে। এই গভর্নমেন্টের সমস্যা হচ্ছে সে সবকিছু পরে গভর্নমেন্টের কাছে চাপাই দিয়ে চলে গেল, এই একটা। এখন আসলে সংস্কারের আলাপে, সংস্কার তো আসলে একটা লম্বা প্রসেস। এই জিনিসটা আসলে ওই সময় মানুষও ঠিকমতো মানে বুঝতে পারে নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, সংস্কারের ক্ষেত্রে আসলে আপনি ইস্যুটা ইনিশিয়েট করে যেতে পারবেন, ওইটা আপনাকে ফুলফিল করার জন্য একটা পলিটিক্যাল গভর্নমেন্ট লাগবে। কারণ সংস্কার তো হচ্ছে মনে করেন মানে 3 মাসের একটা বিষয় না, ইটস লং টাইম প্রসেস। বাংলাদেশের গত 50-55 বছরে যত সমস্যা তৈরি হয়েছে, মানে এমন তো না যে আওয়ামী লীগ 15 বছর আগে ক্ষমতায় এসে তারা সমস্যা তৈরি করছে না, তো একটা পলিটিক্যাল কালচারের সমস্যা, পলিটিক্যাল ইনস্টিটিউশনের সমস্যা, এইটার উপর দাঁড়ায় তারা জাস্ট হচ্ছে জিনিসটাকে আরো খারাপ বানাইছে। আপনার চেঞ্জ করতে হবে, লম্বা সময়টা তাকে দিতে হবে। 50 বছরের সমস্যা 5 মাসে চলে যাবে না। তো এই একটা ইস্যু। ওই যে প্রথমে সংস্কারের ধোঁয়াটা তুলছে যে তারা, এই ধোঁয়াটাকে হচ্ছে একটু রিয়েলিস্টিক রাখলেও পারতেন। সমস্যা হচ্ছে এখন এসে যেটা দেখা যাইতেছে, ওনার ইন্টারনাল ইস্যুগুলোতে এত বেশি ভজকট লেগে গেছে যে মানুষজনের মধ্যে কিন্তু এই সেন্টিমেন্টটা এখন চলে আসছে যে ভাই সংস্কার যা হয়েছে, এখন আপনি হচ্ছে ইলেকশনটা দেন, আমরা বাঁচি। এই একটা ইস্যুটা হয়তো আর একটু বেটারলি হ্যান্ডেল করা যেতে পারতো, বাট ওভারঅল ওনারা যে সংস্কার আলাপটা উঠাই দিয়ে গেছেন, এটা ভালো হয়েছে। এটার উপর এই একটা ফ্রেমওয়ার্কের উপর দাঁড়ায় সামনের দিনগুলোতে কাজ করা যেতে পারে। অনেক জায়গায় হচ্ছে গায়ের জোরে অনেক কিছু করা হয়েছে, লাস্ট মোমেন্টে অনেক কিছু চেঞ্জ করা হয়েছে, সংস্কার কমিশনের মধ্যে নানা রকম ইস্যু হয়েছে। এখন ওই ইস্যুগুলো আসলে মানে অ্যাট দিস পয়েন্ট ওই ইস্যু নিয়ে আসলে কথা বললে কথা বাড়তেই থাকবে। সব তো আর হচ্ছে পর্দার সামনে হয় না, পর্দার পিছনে অনেক কিছুই হয়। আরেকটা ইলেকশন যেটা, হ্যাঁ আপনি যেটা বললেন ইলেকশনের আলাপটা, এখন যে রাস্তায় যান অনেকের মনে যদি কোশ্চেনটা আছে ইলেকশন আসলে হবে কিনা। কারণ মনে করেন আপনার সিচুয়েশন, আইন শৃঙ্খলাই বলেন বা ওভারঅল যাই বলেন না কেন, এই গভর্নমেন্ট ইলেকশনটা করে দিয়ে যেতে পারবে কিনা, এটা নিয়ে কিন্তু একটা জেনুইন প্রশ্ন থাকতেই পারে। ইলেকশন হচ্ছে আজকে আপনার ডিসেম্বর প্রায় শেষ, এই ডিসেম্বরে ধরলাম আর 10 দিনও নাই আসলে ডিসেম্বরের।
ওই পাশে কিন্তু আমরা আপনার আছে এই 1.5 মাসের মতো, ফেব্রুয়ারি 12 যদি ধরি, সেই সিস্টেমটা কি তারা করতে পারতেছেন ঠিক মতো? তারা কি জনগণের মধ্যে কনফিডেন্স আনতে পারতেছেন যে না আমি ভোট কেন্দ্রে যাব, যে আমি ভোটটা দিব আর ওটা সুষ্ঠুভাবে কাজ করতে পারবো আমি? তো এখন ইলেকশন টাইমে যে সহিংসতাটা হয় বা ভায়োলেন্স হয়, এটা কিন্তু সবসময় হয়েছে বাংলাদেশে। এইটা প্রতিরোধ করতে তার হচ্ছে কি পদক্ষেপ নিছেন, জনগণের মধ্যে কি কনফিডেন্স গ্রো করতে পারছে কিনা, এটা একটা কিন্তু সিরিয়াস ইস্যু। এখন মনে করেন আমি দায়টা হলো দিয়ে দিলাম হচ্ছে রাজনৈতিক দলের উপর যে তারা সংসদা করলো, মানে সমস্যা হইতেছে যে আপনি যদি জানেন যে আমার এখানে আমি প্রোটেকশন দিতে পারবো না, তাহলে এই সুযোগ তো হচ্ছে লোকজন নিবেই। আপনার এজ এ গভর্নমেন্ট আপনার ইস্যু করতে হবে ইলেকশনটা সুন্দরভাবে আমি করতে যেতে পারতেছি একটা, কারণ এইটা কিন্তু আপনার লিগেসি। ইন্ডিয়ান গভর্নমেন্ট যাই করছে না করছে, তার মেইন লিগেসি কিন্তু হবে সে সুন্দরভাবে ডেমোক্রেটিক ট্রানজিশনটা করে দিয়ে যেতে পারছে কিনা। কারণ যেহেতু ডেমোক্রেটিক ট্রানজিশন ঠিকমতো হয়নি গত 15 বছরে, এইটাই কিন্তু মূল সমস্যাটা তৈরি করে দিয়ে গেছে। একটা ভালো ফেয়ার ইলেকশন হোক, 5 বছর পর ফেয়ার ইলেকশন হওয়ার একটা গ্যারান্টি থাকুক, যাতে অটোমেটিক্যালি নেক্সট আওয়ামী লীগ হওয়ার চান্স মানে আপনার মেজর অংশই নাই হয়ে যাবে। কারণ 5 বছর পর আপনাকে একটা মানুষ একসাথে যাইতে হবে। সো আপনি আওয়ামী লীগের মতো মস্টার হতে পারবেন না। এখন ইলেকশন হোপফুলি সুন্দর মতো হয়ে যাবে, কারণ জেনুইনলি বাংলাদেশের সমস্ত বড় রাজনৈতিক দলের মধ্যে ইলেকশনের প্রতি একটা কনসেনসাস আছে, সবাই ইলেকশন চায় অ্যান্ড হচ্ছে জনগণ আসলে ইলেকশন চায়। আপনি যদি সার্ভেগুলো দেখেন 90% ওপর মানুষ কিন্তু চায় যে তারা ইলেকশনে ভোট দিবে, কারণ বাংলাদেশের মানুষজন কিছু ভোট পছন্দ করে। এটা হচ্ছে কালচারের অংশ। যে ইভেন দেখেন আপনি হচ্ছে পাড়া মহল্লার মার্কেটেও তারা হচ্ছে মার্কেটারকে দিয়ে হচ্ছে তারা কিন্তু কমিটি নির্বাচন করে বেড়াইতেছে। সো মানে আই ওয়ান্ট টু বি হোপফুল অ্যান্ড অপটিমিস্টিক অ্যাবাউট দিস, অ্যান্ড বাট দেয়ার শুড বি কশন যে আরেকটু মানে গভর্নমেন্টের সাইড থেকে এফোর্টটা আরো অনেক বাড়াইতে হবে। যেমনি চলতেছে এমনি করলে আসলে ইলেকশনটা সুষ্ঠু হতে পারে কিনা এটা নিয়ে আসলে সন্দেহ থেকে যায়। আচ্ছা, মানে আমরা এখন সংস্কার নিয়ে আপনি আলোচনা করলেন যে সংস্কারের পরে আসলে যে ধরনের প্রস্তাবনা আসছে, জুলাই জাতীয় সনদ নিয়ে একটা গণভোটের আলোচনা আসছে এবং গণভোট একই দিনে নির্বাচনের দিনেই হচ্ছে অনুষ্ঠিত হবে। এইটা নিয়ে এক ধরনের একটা সংকট আছে। আমরা দেখছি যে জামাত, এনসিপি সহ বেশ কয়েকটা দল হচ্ছে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাবে এবং বিএনপি থেকে ইতিমধ্যে বলা হয়েছে যে তারা না ভোটের পক্ষে প্রচারণা চালাবে, এবং বিএনপির সাথে যুগপথ আন্দোলনের মিত্ররাও অনেকে একই ধরনের পজিশন নিচ্ছেন। এটা নিয়ে একটা সংকট আছে। আর আরেক দিকে হচ্ছে এই তফসিল ঘোষণার পর আমরা দেখলাম যে আসলে একজন সম্ভাব্য এমপি প্রার্থী শরীফ ওসমান হাদি, তাকে গুলি করে আসলে হত্যা করা হলো। তো এই সামগ্রিক প্রেক্ষাপট নিয়ে আসলে আপনি কি মনে করেন যে আসলে এই অবস্থাটা কেন তৈরি হলো, এবং এই অবস্থার মধ্যে আসলে আগামী 1.5 মাস আপনি বললেন যে হাতে সময় আছে, এই 1.5 মাসের মধ্যে কি আসলে এই ভোলাটাইল অবস্থা আসলে উত্তরণ করে আমরা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন করতে পারবো কিনা? আচ্ছা, তো প্রথমে আমি ছোট্ট করে একটু বলি, আপনি যে মানে বিএনপির সংস্কার ইস্যুটা বললেন, এই না ভোটের প্রচারণাটা কিন্তু বিএনপির কেউই করে নাই। যেটা হয়েছে অনলাইনে একটা হচ্ছে না রিলেটেড একটা ধোয়া উঠছিল, ওটার সাথে আসলে পার্টির আই ডোন্ট থিঙ্ক যে পার্টি যে লাইন তার সাথে মিলে। কিন্তু আপনি যে মনে করলেন যে এরকম না ভোটের আলাপ, এইটাই কিন্তু আসলে সমস্যাটা হয়েছে আমাদের অনলাইনে। এমন একটা বা ওভারঅল জনমনের মধ্যে এরকম একটা মানে ধারণা তৈরি করা হয়েছে বিএনপির ব্যাপারে যে তার সংস্কার বিরোধী, তারা না ভোট দিবে, হ্যান ত্যান হাবি যাবি। এই যে প্রপাগান্ডাটা, এটা কিন্তু খুব সিরিয়াসলি টার্গেটেড প্রপাগান্ডা হয়েছে। ওকে, এটা কিন্তু আমি কোনো নির্দোষ আলাপ বলে আমি এটা দেখতে চাই না। বিএনপির সংস্কার বিরোধী হিসেবে ফ্রেম করা হয়েছে, এবং এই ফ্রেমটা করছে কারা করছে এটা আমি নামটা বলবো না, বাট ইউ নো, পিপল নো। এই যে ধসাটা বানানো হয়েছে এটা খুব ইচ্ছাকৃত। আপনি যদি চিন্তা করে দেখেন, জামাতের কথা চিন্তা করে দেখেন, জামাত প্রথমে হচ্ছে পিয়ারের ধোয়াটা তুললো, পিয়ারের দাবিতে তারা হচ্ছে রাস্তায় একটা শোডাউন করতে চাইলো, এবং প্রচুর গলাবাজি হয়েছে ওই টাইপে। অথচ এই পিয়ার কিন্তু এই জাতীয় ঐক্যমত কমিশন বলেন বা সংবিধান সংস্কার কমিশন বলেন, কারোর এজেন্ডা দিচ্ছিল না। আসমান থেকে হচ্ছে এটা নিয়ে আসছে, যেটা হচ্ছে জাস্ট একটা মানে একটা গোলমাল লাগানো যেতে পারে, সোজা বাংলা। সো এই একটা গেল।
পিয়ারের আলাপটা বাদ গেল, ভালো। এরপর যেটা করলো জামাত যে হচ্ছে ইলেকশনের আগে একটা গণভোট করতে হবে, কারণ একটা গণভোটের তো দুনিয়ার গ্যাঞ্জাম আছে, এই গ্যাঞ্জামগুলোর দায়টা আমি কেন আলাদা করে নিয়ে আসবো, এই যে গেল। এরপর যখন দেখলো যে না গণভোট সেম হবে, তখন তারা বললো জাতীয় স্বার্থে আমরা মেনে নেব। আসলে তারা কিন্তু এই জিনিসটা চাই নেই, তারা কিন্তু আসলে জেনুইনলি তারা পিয়ার চাইও নাই, কারণ পিয়ার যদি চাইতো তারা হচ্ছে সবার আগে 300 আসনের ক্যান্ডিডেট দিয়ে রাখতো না। বিএনপিটা বলা হয়েছে তারা ইলেকশনের জন্য পাগল হয়ে গেছে, অথচ বিএনপি এখন সব 300 আসনের ক্যান্ডিডেট দেয়ই নাই, জামাত 300 আসনের ক্যান্ডিডেট দিচ্ছে আরো 1 বছর আগে। এখন সমস্যা যেটা হয়েছে, এই যে বারবার যে গোল পোস্ট চেঞ্জ করা, এই যে খুব ব্যাড ফেড একটা পলিটিক্স করে ফেলছে তারা অলরেডি। আর দেন এগেন যাই হোক, ওই সিচুয়েশনটা এখন তো গেছে মোরলেস। এরপর যেটা হইল, সংখ্যা কমিশন ফাইনাল ডেতে আলী রিয়াজ সাহেব হচ্ছে কিছু চেঞ্জেস আনলেন, যে চেঞ্জেসগুলোর কথা আমরা যদি হচ্ছে পলিটিক্যাল এদের সাথে চিন্তা করি, তারা বলতেছে এই একদম নতুন আলাপ। এই যে ওভারঅল গভর্নমেন্টের দিক থেকে যে ব্যাড ফেইথের এই কাজটা করা হইলো, এটা কিন্তু ওভারঅল কারোর জন্যই ভালো হইতেছে না। দিন শেষে আপনি আগের লাইনে ফেরত যেতেছেন, মাঝে জাস্ট হচ্ছে কতগুলো গোটা পাকানো হইলো। এখন যেটা মোরালেস গভর্নমেন্টের মানে সবাই সেম পেজে চলে আসছে ইলেকশনের, এখন হচ্ছে আমরা মেন ক্রাইসিসটা দেখতে পাইতেছি, যেটা হচ্ছে গভর্নমেন্টের আসলে হচ্ছে দুর্বলতা যে জায়গাটাতে। আমাদের শরীফ ওসমান হাদির বিষয়টা আসি, মানে পার্সোনালি তো আমি ওনাকে চিনতাম এবং উই আর রিয়েলি ক্লোজ। তো জিনিসটা আসলে এত শকিং একটা ব্যাপার, মানে আনবিলিভেবল। এই যে ব্রড ডে লাইটে যে একটা এমপি ক্যান্ডিডেটকে গুলি করে হত্যা করা হইলো, ইট ইজ আনএক্সেপ্টেবল। অ্যান্ড এই দায়টা হোললি গভর্নমেন্টের উপর পড়ে। তারা এমন একটা মানে মানে কি বলা যায় নিরাপত্তাহীন পরিবার বানিয়ে ফেলছে, যে এখন মনে করেন যে সাপোজ ঠিক আছে মানলাম যে শরীফ ওসমান হাদির মৃত্যুর পিছনে বড় বৃহৎ শক্তিরা আছে, এবং অনেস্টলি এটা আছে। আপনি হচ্ছে ধরেন বাইরে যেতেছেন, আপনার নিরাপত্তাটা আসলে কই? যে কেউ তো আমাকে এসে রাস্তায় আসলে মেরে ফেলতে পারে। আমরা হচ্ছে ময়মনসিংহ দেখছি তো, মানে পার্সোনাল ইস্যুতে কেন্দ্র করে এটা মব তৈরি করা হলো, এবং কি বিভৎস কায়দায় হত্যাটা করা হয়েছে, আনবিলিভেবল। এই যে আমাদের আমি যদি একটু আগে যেটা বলছিলাম, ইলেকশনের সময়টার সমস্যা যেটা হবে, এই একটা কালচার অফ ইউনিটি ইন্ডিয়ান গভর্নমেন্ট বানাই দিয়ে গেছে, যে অনলাইন বলুন অফলাইন বলুন, আপনি আসলে কোনো ক্রাইম করে যে আপনাকে এটা অ্যাকাউন্টেবল হইতে হবে, এই জিনিসটা সে নাই হয়ে গেছে মানুষজনের মন থেকে। তো তারপর যেটা আসি হাদি ভাইয়ের শাহাদাতের পর যেটা হইলো, এই ইস্যুটা নিয়ে অনেকেই চেয়েছে কিন্তু আসলে রাজনীতি করতে। আপনার এটার পরপরই তার মানে গুলিবিদ্ধ হওয়ার 1 ঘন্টার মধ্যেই একজন এই দায়টা চারিদিকে উঠায় দেওয়ার অ্যাটেম্প্ট নিল, বা নানা রকমভাবে সিচুয়েশনে ইউজ করার চেষ্টা করা হইলো। অ্যান্ড অনেস্টলি এই পুরো ইস্যুটা নিয়ে আমি যদি আপনি যদি ফলো করেন ইস্যুটা নিয়ে, রিপিটেড অ্যাটেম্প্ট হয়েছে এটার সাথে বিএনপির জড়ানোর, খুবই রিপিটেড অ্যাটেম্প্ট। ইভেন হইতেছে আপনি গত 25 দিন বা তার আগের দিন হচ্ছে এক ভদ্র মহিলা দেখলাম কথা বলতেছেন যে মির্জা আব্বাস হচ্ছে ওসমান হাদিকে একটা কথা বলছেন, অ্যাবসার্ড কথাবার্তা, ইট ডিডন্ট হ্যাপেন। কিন্তু এই যে আলাপটা যে উঠাই দিতেছে বারবার এই গোষ্ঠীগুলা, এবং এইটা পার্টিকুলারলি কোনো একটা দল করতেছে তাও কিন্তু না, এটা সার্টেন মানে গ্রুপগুলো এটা আলাপটা উঠাই দিতেছে। সমস্যাটা হয়েছে যে এই ইস্যুগুলাকে কেন্দ্র করে মানে ঘোলা পানিতে মাছ শিকারের যে অ্যাটেম্পটগুলো নেওয়া হয়, তখন হচ্ছে সমস্যাটা হয়ে যায়। এই মনে করেন যে তার মৃত্যুকে কেন্দ্র করে যে একটা ক্রাইসিস তৈরি হইল, যে ধরেন এই মাঝে এইরকম আলাপ তো শোনা গেছে যে বিপ্লবী সরকার গঠন করা হবে, হাবিজাবি ইত্যাদি। এই যে সিচুয়েশন গুলা, আপনার 1.5 মাস পর আপনার ইলেকশন, এখন আপনি কি এর বিপ্লবী সরকার বানাবেন? ওয়াই? এটা কারা আসলে কারা এই বিপ্লবী সরকার করতে চায়, এবং বিপ্লবী সরকার করার উদ্দেশ্য আসলে তাদের কি? এখন আমি এখানে কোনো নাম দিতে চাই না, কিন্তু এই আলাপটা খুব পার্টিকুলার কিছু মুখ চেনা লোকজনের কাছ থেকে আসে, এবং তার এই যে মেন আইডল লোক আমার কাছে মনে হয় এমন একজন ভদ্রলোকের যার ইচ্ছা ছিল উনি একটা বিপ্লব দেখে যাবেন তার জীবদ্দশায়, কিন্তু স্যাডলি তিনি তার এই আধুরা খায়েশটাকে মেটানোর জন্য বারবার এই ধোঁয়াগুলো তুলে দেন। সমস্যাটা হইতেছে যে এই যে 1 ঘন্টার মধ্যে 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 1 ঘন্টার মধ্যে
ওনার কথাই বলেন বা আরেকজন মুখ চেনা ব্যক্তি, উনিও কিন্তু রিপিটেডলি চেষ্টা করতেছেন এগুলো ইউজ করার জন্য। এবং মেন সমস্যা যেটা, তারা যে পলিটিক্যাল ব্যাকআপটা যেটা দরকার সেই পলিটিক্যাল ব্যাকআপটা তাদের নাই। অনেস্টলি এটা খুবই ভালো একটা কাজ হইতেছে যে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলা হোল হার্টেডলি একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে আছে, এরকম বিপ্লবী সরকার মার্কা ফ্যান্টাসির মধ্যে তারা নাই। এখন সমস্যাটা হয়েছে যে এই কতিপয় ব্যক্তি মনে করেন মানে গণঅভ্যুত্থান বা বিপ্লব জিনিসটা হইতেছে আপনার ওই ফাস্টফুডের দোকানের প্যাটিসের মতো। আপনি গিয়ে বলবেন যে আমি এটা প্যাটিস নিব, মাইক্রোওয়েভ ঢুকাই দিবে, গরম হবে, আপনি কিনে নিয়ে চলে আসবেন। বিপ্লব তো এমনি করে ইউজ করা যায় না। অনেক কিছুই 5 আগস্টে যদি হইতো পারফেক্টলি নর্মাল ছিল, বিপ্লবী সরকার 5 তারিখে যদি হইতো নর্মাল, ইটস ওকে। এখন আপনার এই 1.5 মাস পর ইলেকশন, এখন আপনি এখন বিপ্লবী সরকার বানাবেন, সব চেঞ্জ করে ফেলবেন, এরে মানি না ওরে মানি না, আপনি একদিন কই ছিলেন, তাই না? এটা হচ্ছে মানে সোজা বাংলায় আমাদের হাদি ভাইয়ের শাহাদাতকে কেন্দ্র করে অনেকেই এটার পলিটিক্যাল ফায়দা লুটতে যেতেছেন। এটা খুবই বিশ্রী একটা ব্যাপার। মানে চিন্তা করে দেখেন যে একটা ব্যক্তি তিনি ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য চেষ্টা করতেছেন, এই হোল হার্টেডলি ডেমোক্রেসিতে বিশ্বাস করেন এবং যিনি বিলিভ করেন যে তিনি সংসদে যাবেন, তার মানে উনি ইলেকশন চাইতেছেন, তিনি একটা ডেমোক্রেটিক ট্রানজিশন চাইতেছেন এবং তিনি নিজে একটা গণতন্ত্র মানা মানুষ। শহীদ হাদি কিন্তু কখনো এসব বলেন নাই যে হইলো যে আমি এগুলা সরকার মানি না, ইলেকশন মানি না, আমি এগুলাতে যাব না। এই তরিকায় যে নানাভাবে চেষ্টা করা হইতেছে যে রাজনীতির পরিবেশটা অশান্ত করে নানা রকম সিচুয়েশন ক্রিয়েট করার, এটা তো আসলে তার স্মৃতির উদ্দেশ্যেও এটা একটা কি বলা যায়, অবমাননা। হ্যাঁ অবমাননা বলা যায়। যাই হোক, এখন এক একজন এটা আসলে ঠিক হইতেছে যে দেন এগেইন ইন আ নর্মাল টাইমে আপনার গভর্নমেন্টের এরকম উৎখাতের আলাপ দেওয়াটা কিন্তু মানে ইট শুড হ্যাভ বিন রিজন। এখানেও মানে বলা যায় যে কালচারাল ইউপিনিটি চলে আসছে যে আমি আজকে চাইলেই ধরেন মানিক মেতে দাঁড়ায় বলতে পারি ডক্টর ইউনূস সরকার হ্যাজ টু গো, আমি বিপ্লব ঘোষণা করলাম, এন্ড নাথিং উইল হ্যাপেন। এইরকম যে একটা মানে পারসেপশন তৈরি করা হয়েছে তাদের মনে, এটাও তো আসলে গভর্নমেন্টের দুর্বলতা। বাংলাদেশের মতো একটা দেশে মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে এখন তো আসলে এটা তো বড় সাধারণ উপায় নাই। বাংলাদেশের মতো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দেশে যেখানে ইনস্টিটিউশন ঠিক নাই, যেখানে হচ্ছে আপনার পলিটিক্যাল কালচারটা খুবই ডিফারেন্ট দেন ওয়েস্ট, এইরকমটা দেশে গভর্নমেন্ট হ্যাজ টু বি স্ট্রং অলওয়েজ অলওয়েজ। সংস্কার আলাপে যখন বলা হয়েছে আমরা একটা দুর্বল সরকার চাই, দুর্বল সরকার চাই শুনতে ভালো লাগতেছে, হ্যাঁ একটা দুর্বল সরকার আমার এসে হচ্ছে রাত্রেবেলা হচ্ছে আমার ঘরতে তুলে নেওয়া যাবে না, আমার পেদানি দিবে না। সমস্যা হইতেছে যে যে সরকার হচ্ছে দুর্বল সেই সরকার তো হচ্ছে এইসব আপনার রাফ এলিমেন্টগুলা, যে এইসব রোগ এলিমেন্টগুলো এগুলো তো সে কিছু করতে পারতেছে না। মানুষের হিস্টোরিক্যালি কি বলা হয় সরকার বাহাদুর। আমি নিজেও মনে করেন যে আওয়ামী লীগের দুঃশাসনের একটা ভিকটিম। আমি তো দেখতে পাইতেছি যে যখন আমি ডক্টর ইউনূসের ইন্ডিয়ান গভর্নমেন্টের মধ্যে একটা উইক গভর্নমেন্ট দেখতে পাইতেছি, আমারই তো হচ্ছে এটা নাই। আমি তো আগে নেগেটিভ করতে জানতাম, আমি নেট্রো নিউজে কাজ করছি 22-23 সালে। আমি খুব ক্লিয়ারলি জানতাম আমার কাকে থেকে আমার বেঁচে থাকতে হবে, আমি পুলিশ থেকে বাঁচতে হবে, ডিজিএফআই থেকে বাঁচতে হবে, আমাকে হচ্ছে এই আওয়ামী লীগ ছাত্রলীগ থেকে বাঁচতে হবে। অ্যান্ড হচ্ছে আমি যদি এই প্রোটোকল ফলো করি, কাসিম খলিফা সুন্দর একটা প্রোটোকল দিয়ে দিয়েছিলেন আমাদের, এই প্রোটোকল ফলো করলে আমি সাংবাদিকতা করতে পারবো। হ্যাঁ নাম প্রকাশ করতে পারবো না, বাট দ্যাটস ফাইন, সাংবাদিকতা করা গেছে। এখন তো আমি কি লিখবেন, কি করবেন, কিছুই ঠিক নেই, তাই না? দুর্বল সরকার হওয়ার সমস্যা হচ্ছে এইটা, নোবডি কেয়ারস অ্যাবাউট দ্য গভর্নমেন্ট দেন। মানে এরকম একটা অবস্থার মধ্যে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে এরকম একটা অবস্থার মধ্যে তারেক রহমান দীর্ঘদিন পর আসলে দেশে আসছেন, এবং এইটা একদিকে আমাদের জন্য যেমন ইতিবাচক, আবার আরেক দিকে আমরা আসলে নানানভাবে শুনতে পাচ্ছি গত 5-6 মাস যাবতীয় এই আলোচনাটা আসছে যে তার এক ধরনের নিরাপত্তা সংকটও আসলে আছে। এবং আমরাও আসলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশকে কেন্দ্র করে দেশীয় আন্তর্জাতিক নানান ধরনের যেই ষড়যন্ত্র বা যেটাই আমরা বলি, বা বাংলাদেশের দিকে যেই আন্তর্জাতিক দৃষ্টি, তো সেই জায়গা থেকে আসলে তারেক রহমানের বর্তমানে এই মুহূর্তে দেশে আসা এবং দেশের যেই
রাজনৈতিক শূন্যতা বা নেতৃত্ব শূন্যতা যেটা তৈরি হয়েছে সেটাকে পূরণ করে আসলে দেশকে একটা সুন্দর অবস্থানে নিয়ে যাওয়া। তো এই পুরো বিষয়টা নিয়ে আপনার মতামত কি, বা আপনি কিভাবে দেখেন এটা আসলে কতটুকু সম্ভব তারেক রহমানের ক্ষেত্রে, বা উনি আসলে কি কি ধরনের চ্যালেঞ্জ আসলে ফেস করবেন সামনের দিনে? আচ্ছা, আপনি একটা ভালো, এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে। এখন আমরা যখন দেখতে পাইছি যে আসলে তারেক রহমান খুবই স্ট্রং এন্টি ইন্ডিয়া একটা স্ট্যান্ড নিছেন, উনি খুব স্ট্রং প্রো ডেমোক্রেটিক একটা স্ট্যান্ড নিছেন, এবং উনি খুব ক্লিয়ারলি হচ্ছে এরকম যে নানা রকম এলিমেন্টস যে বাধা ছাড়া দিছে এগুলো এগেনস্টে তিনি স্ট্যান্ড নিছেন অলরেডি। এখন ধরেন আজ থেকে যদি 1 মাস আগেও বলা হইতো যে তারেক রহমান প্রাণের মানে একটা নিরাপদ সংঘার কারণে দেশে আসতে পারতেছেন না, অনেকেই এইটা এখন ঠাট্টা মস্করা করতো, এবং এই জিনিসটা আসলে করা হয়েছে। বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয়েছেন তিনি একদম মানে খুবই সংকটাপন্ন অবস্থা, এই সময় কিন্তু একটা আমরা দেখছি একটা গ্রুপ তার এটা নিয়ে রাজনীতি করছে, এবং এমন অবস্থা হয়ে গেছে যে তারেক রহমানের তার মায়ের প্রতি তার যে ভালোবাসা তার চেয়ে মানে অনেকের ভালোবাসা উতলে পড়তেছে বেশি, মানে মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয়ে গেছিল। সে যাকে ওই সব নোংরামি নিয়ে আমি এখন কথা বলতে চাই না, কিন্তু আমরা যদি চিন্তা করে দেখি শহীদ হাদি শাহাদাতের পর চিন্তা করে দেখেন যে হাদি ভাই উনি কিন্তু একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, এবং ওনার কিন্তু কোনো পলিটিক্যাল ব্যাকআপ নাই অনেস্টলি। উনি নিজেই বলতেন যে আমি হচ্ছে রাজনৈতিকভাবে এতিম একটা মানুষ, তার বড় কোনো দল নাই, তার কাছে মাসেল নাই, তাকে প্রোটেকশন দেওয়ার মতো কেউ নাই এখানে, এইরকম একটা লোক। এবং যেহেতু ওনার যে ব্রডার পলিটিক্যাল যে এটাতে জীবিত শহীদ হাদি, মানে উনি শরীফ ওসমান হাদি যখন বেঁচে ছিলেন ওনার ইনফ্লুয়েন্স কিন্তু অতটা বেশি ছিল না। হ্যাঁ, উনি শহীদ হাদি যখন শাহাদাত বরণ করছেন এরপর উনি একটা পলিটিক্যাল রেজিস্ট্যান্স একটা ফেস হয়েছেন। হি ইজ বিগার দেন এনিথিং হি ওয়াজ এভার when he was alive. কিন্তু তার উপর যে থ্রেডটা ছিল আওয়ামী লীগের থ্রেড, বা যদি আমরা চিন্তা করি যে ইন্ডিয়ান থ্রেড, নানা রকম যে আমরা এগুলো চিন্তা করি, সে চিন্তা করে দেখেন তারেক রহমানের উপর থ্রেডটা কত বিশাল হইতে পারে। তাহলে যে একটা লোক কনস্ট্যান্টলি খুব স্ট্রং এন্টি ইন্ডিয়া পজিশন নিতেছেন, কনস্ট্যান্টলি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নানা রকম সেন্সিটিভ ইস্যু নিয়ে খুব স্ট্রং পজিশন নিতেছেন, এই লোক তো আসলে লোকাল এলিমেন্টস না, উনি গ্লোবাল এলিমেন্টসের থেকে তিনি থ্রেট পাচ্ছেন। এটা মানে এই যে স্কেল, এটা আসলে আনপ্রেসিডেন্টেড। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন বা বাংলাদেশের ফিউচার ডিপেন্ড করছে তারেক রহমানের সাকসেসের উপর। এটা হচ্ছে মানে বিশ্বাস করেন বা না করেন এটা আপনার মানতে হবে, স্বীকার করতেই হবে। আপনি যদি পলিটিক্যাল চিন্তা করেন, দ্য অনলি থিং দ্যাট হ্যাজ কেপ্ট বাংলাদেশ ফ্রম গোয়িং টু অল আউট সিভিল ওয়ার এন্ড এনিথিং, সেটা হচ্ছে তারেক রহমান যে দেশে এসে সিচুয়েশন ঠিক করতে পারবেন এই হোপটা। এরকম মানে মেসাইয়া একটা ফিগার হয়ে যেতেছেন তিনি দিন দিন। এখন অনেকেই হচ্ছে এই যেদিন হচ্ছে হাদি ভাই গুলিবিদ্ধ হলেন ওই দিন হচ্ছে এই ঘোষণাটা আসছে, অনেকে এটাকে ইন্টারপ্রিট করছেন অন্যভাবে, কিন্তু আমি পার্সোনালি এটাকে ইন্টারপ্রিট করি তারেক রহমান একটা ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন লোকাল এলিমেন্টস গ্লোবাল এলিমেন্টসের দিকে, যে আমি দেশে আসতেছি, অমুক ডেটে আসতেছি, পাল্লা আটকাও। ইটস আ বিগ পলিটিক্যাল মেসেজ এবং ইট হ্যাজ বিন রিসিভড। আপনি যে ইন্ডিয়ান মিডিয়াগুলোতে দেখেন, ইট হ্যাজ বিন রিসিভড ভেরি স্ট্রংলি। আনন্দবাজার গত পরশুদিন হচ্ছে একটা খুব ডিমিনিং একটা রিপোর্ট লিখছে, এবার খালেদা পুত্র, খুবই অ্যাবসার্ড। মানে এমনি ইন্ডিয়ান মিডিয়ার মানে জার্নালিস্টিক কোয়ালিটি নিয়ে আমরা দেখছি গত 1.5 বছর, এটা কোনো কিছু জাতের মধ্যেই পড়ে না, বাট ইভেন দেয়ার স্ট্যান্ডার্ড দিস ব্যাড। কারণ তারেক রহমানকে নিউট্রালাইজ করতে পারলে অনেকের নানা রকম অ্যাম্বিশনস, এটা প্ল্যান কিন্তু সার্থক হয়ে যায়। উনি সিঙ্গেল হ্যান্ডেডলি অনেক কিছুকে আটকায় রাখতেছেন। তো উনি যে আসতেছেন এটা মানে এটা এই মুহূর্তে মানুষের জন্য সবচেয়ে দরকারি একটা কাজ হয়েছে। আসলে উনি আসবেন, একটা ইলেকশন সুন্দরভাবে হবে, এসব যেই জিতুক না কেন একটা ডেমোক্রেটিক ট্রানজিশন আমরা চলে যাব। itself will solve majority of our problems today. এবং এই জন্য ওনার দেশেটা এই মুহূর্তে দেশে আসা খুবই দরকার ছিল। হোপফুলি উনি দেশে আসবেন এবং সিচুয়েশন একটু বেটার হবে।
অনেকেই হচ্ছে বলছেন যে তারেক রহমান যদি আরো কয়েক মাস আগে আসতেন তাহলে বাংলাদেশের বর্তমানে যেই সংকটটা তৈরি হয়েছে এই সংকটটা হয়তো এতটা গভীর হইতো না। এবং তারেক রহমানের ক্ষেত্রেও আসলে এবং বিএনপি বর্তমানে যেই রাজনৈতিক পজিশনে আছে এই মুহূর্তে সেই ক্ষেত্রেও এক ধরনের আরেকটু বেটার পজিশনে হয়তো বিএনপি থাকতে পারতো। তো এই বিষয়টাতে আপনার মতামত কি? এখন এই বিষয়টা হ্যাঁ, উনি যদি যত আর্লি ডেটে আসতে পারতেন তত ভালো হইতো, এটা পার্সোনালি এটা অ্যাগ্রি করি। কারণ উনি দেশে এসে যদি একটা ইলেকশন আদায় করে নিতে পারতেন, এটা কিন্তু তাহলে অনেক ইস্যুই সলভ করে ফেলা যেত। আজকের যে সিচুয়েশনটা এত এরকম খারাপ হইতে পারে না। এর সাইডে আপনি এটাও চিন্তা করতে হবে যে আমি যে প্রথমেই বলছি, এই ইন্টারিম গভর্নমেন্টের কোনো পলিটিক্যাল মানে ফুট নাই, ও পুরোপুরি দাঁড়ায় আছে অন্য দলগুলো পলিটিক্যাল ব্যাকআপের উপর, সে নির্ভর হিসেবে দাঁড়ায় আছে। এরকম একটা সিচুয়েশনে যদি তারা কোনো দেশে আসতেন, তো দেশে খুব ক্লিয়ারলি একটা প্যারালাল পাওয়ার স্ট্রাকচার তৈরি হয়ে যেত। অবশ্যই তখন যেসব ইস্যুগুলো ছিল ওগুলো কিন্তু অনেক কিছুই আসলে আর ঠিক করা যেত না। এটা মানতে হবে যে তারেক রহমান ইজ সাচ এ বিগ ফিগার ইন বাংলাদেশি পলিটিক্স, যে উনি দেশে আসা মাত্রই এক্সিস্টিং অনেক অর্ডার নাই হয়ে যাবে। সো এটা একটা ইস্যু। অ্যান্ড ইলেকশনের আগে যদি তিনি বেশি আগে চলে আসতেন, তখন যে দেখা যায় যে নানা রকম এরকম সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারতো। এই জিনিসটা মানে শুনতে যতটাই যেরকম লাগলো না, এটা মাসে গ্রাউন্ড রিয়েলিটি। তো তারেক রহমান যে সময় আসতে চাচ্ছেন পারফেক্ট, এটা ইলেকশনের টাইম ঠিক হয়ে গেছে, উনি দেশে আসবেন। এটা সবচেয়ে বড় কথা হচ্ছে কি, চিন্তা করে দেখেন গভর্নমেন্টের যে অবস্থা, অনেস্টলি তার কি তারেক রহমানকে প্রোটেকশন দিতে পারে কিনা? আপনি কি বলেন? ডু দে হ্যাভ দ্য ক্যাপাবিলিটি ডু দ্যাট? আই ডোন্ট থিঙ্ক সো। নো। তারা তো শরীফ ওসমান হাদিকে প্রোটেকশন দিতে পারলো না। তারেক রহমান যে এইটা যে ইস্যুটা, এটা বাংলাদেশে এত বিরাট একটা ইস্যু বাংলাদেশের পলিটিক্সের জন্য, যে এই যে কনফিডেন্স তারা দিতে পারলো না গভর্নমেন্ট, এটা খুব বিশ্রী একটা ব্যাপার হইল। এখন যাই হইতেছে ভালোর জন্যই হইতেছে বলে আমি আশা করবো, যেমন লেটস হোপ সো যে সামনের দিনগুলো বেটার হবে। অবশ্যই। বাট হি ইজ টেকিং আ ভেরি বিগ রিস্ক। ইয়েস, নিশ্চয়ই। কারণ আমরা চিন্তা করি বাংলাদেশের লোকাল এলিমেন্টস চিন্তা করি, তারেক রহমান উইল হ্যাভ মানে ভেরি বিগার এলিমেন্টস এগেইনস্ট হিম। মানে জুলাই অভ্যুত্থানের পরেও যে একটা এই ধরনের রাজনৈতিক হুমকি বা রাজনীতি করার ক্ষেত্রে আমাদের এত রিস্ক নিয়ে আসলে রাজনীতিটা করতে হচ্ছে, এইটা কি আমাদের মানে একটা সামগ্রিক ব্যর্থতা হিসেবে দেখেন কিনা আপনি? এটার বলার কিছু নাই, এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। এখন মনে করেন যে আমরা আওয়ামী লীগের সময় আমরা কিন্তু আমাদের প্রাণের মায়া ত্যাগ করে আন্দোলন করছি। কেন করছি? উইল হ্যাভ আ বেটার ফিউচার। যেই বেটার ফিউচারে শহীদ হাদির 10 মাসের বয়সী বাচ্চাটা এভাবে এতিম হয়ে যাবে না। এই ফিউচারটার জন্য আন্দোলনগুলো করছি নাকি? 4 আগস্ট রাত্রে যে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসছে সবকিছু ত্যাগ করে, কোনো ভয় এটা মানে সবকিছু উপেক্ষা করে, তারা তো এই ফিউচারটা চায় নাই। তারা তো এক্সপেক্ট করছে যে না আমি একটা দেখবো, আমি একটা গুড পলিটিক্স দেখবো, আমি হচ্ছে একটা সেফটি পাবো। এখন বাংলাদেশ 5 আগস্টের পর 6 আগস্ট সকালবেলা সিঙ্গাপুর হয়ে যাবে, এই ডিলিউশন কারো ছিল না। যে আমরা সবাই দুধে ভাতে থাকবো, এই ডিলিউশন কারো ছিল না। কিন্তু আমরা ভাতটা খাইতে পারবো শান্তিতে, এই আকাঙ্ক্ষা ছিল। দ্যাট ইজ দ্য বেয়ার মিনিমাম। এই জিনিসটা যে গভর্নমেন্ট দিতে পারলো না। এই যে আবার দেখেন যে ফেসবুকে যদি দেখেন অমুক হিটলিস্ট তমুক হিটলিস্ট হাবি জাবি এগুলো আসে, এইটা তো খুবই আনফর্চুনেট একটা জিনিস। অবশ্যই। মানে এখনো মানে মানুষজনকে ভয় দেখানো হইতেছে, এখনো যে তাদের ভয় পাওয়ার একটা যৌক্তিক কারণ আছে। এইটাই তো গভর্নমেন্টের একটা বিরাট ব্যর্থতা, এবং এটা তো একদিন হয় নাই। সরস্বতী উপদেষ্টার ব্যর্থতা নিয়ে অনেক দিন ধরে কথা বলা হইতেছে, সেই গত বছর থেকে বলা হইতেছে সরস্বতী উপদেষ্টা পারতেছেন না, তারা সরান। তিনি হইতেছে ওই পেঁয়াজের দাম নিয়ে লোড করে বেলান, তিনি হচ্ছে মাংসের মধ্যে আলু বেশি দেখেন, এইসব হাবি যাবি নিয়ে পেঁচা দাঁড়িয়ে বেলান। ওয়াই? কেন? আমি যত লাস্ট শুনলাম যে উনি পদত্যাগ করতে পারেন, তিনি মানে দুনিয়ার গ্যাঞ্জাম ট্যাঞ্জাম বাধাই দিয়ে তারপর তিনি অবশ্যই পদত্যাগ করতে যেতেছেন।
এটা খুবই মানে একটা আনফর্চুনেট ব্যাপার। এই জিনিসগুলো যে শুরুতে স্ট্রংলি অবস্থান নেওয়া যেত, এই যে মাজার ভাঙা, মব হওয়া, এটা করা সেটা করা, এই যে পলিটিক্যাল ভায়োলেন্স গুলা, এগুলো যে শুরুতেই স্ট্রংলি যদি হ্যান্ডেল করা যেত, এই তথাকথিত গাল ভরা ডেভিল সান্ট মার্কা নাম না দিয়ে আসলে কিছু করা যেত, তাহলে আজকে এইরকম সিচুয়েশন হয় না। অ্যান্ড you would have had a better politics and better security at this moment. খুবই আনফরচুনেট। সালাউদ্দিন আহমেদ গতকালকে বলছেন যে আমরা ডেমোক্রেসি চেয়েছিলাম, মবক্রেসি হয়ে গেল কেন? হ্যাঁ, এই যে এটা খুব অদ্ভুত একটা বিষয়। আপনি চিন্তা করে দেখেন যে একটা মিডিয়া হাউস, ঢাকার প্রাণ কেন্দ্রে দাঁড়ানো 2টা মিডিয়া হাউস পুরাই দিল। হাউস ইভেন পসিবল? মানে এইটা যে মানে আনপ্রেসিডেন্টেড একটা ইস্যু। আমরা তো এর আগেও দেখছি যে 2013 সালে 9 দিন তো অফিসে আগুন দেওয়া হয়েছে, সংগ্রামের হচ্ছে এখানে হামলা করা হয়েছে, বয়স্ক সাংবাদিক আসাদ সাহেব উনাকে হেনস্থা করেছে, মারধর করেছে। এখন মনে করেন যে যারা হামলা করছেন তারা হচ্ছে এইসবের রেফারেন্স টানেন। সমস্যা হচ্ছে আমরা যদি হচ্ছে সেই 13 সালের এই আওয়ামী ফ্যাসিস্টের উদাহরণ দিয়ে জাস্টিফাই করি যে প্রথম আলো পোড়ায় দেওয়া, যা ডিজিটাল পোড়ায় দেওয়া এটা ঠিক হয়েছে, এইটা তো আশা করে সেন্স মেক করে না। আমরা তো এটা চাই নাই। এটা ডেমোক্রেসিতে আবার আরেকটা জিনিস দেখলাম, অনেকে বলতেছে হ্যাঁ বিএনপির এগেইনস্টে এইসব হাবিজাবি বলা হয়েছে, তাই বিএনপি কেন, মানে ওভারঅল জিনিসটা যে একটা আকাম করে ফেলার পর এখন জাস্টিফিকেশন খোঁজা হয়েছে সোজা বাংলা। কিন্তু এই যে ইস্যুগুলা, এটা ডেমোক্রেসির মেইন ইস্যু তো এইটা। এখন চিন্তা করে দেখেন যে সাউদি আহমেদ যেটা বলছেন মবক্রেসি হয়ে গেছে, এটা খুবই একটা মানে একটা অক্সিমোরনিক লাইন। বাংলাদেশে এখন 100 জন লোক এক জায়গায় একটা হয়ে চাইলেই একজনকে মেরে ফেলতে পারে, কোনো প্রমাণ লাগবে না, কোনো কিছু লাগবে না। এখন মনে করেন 100 লোক যদি মনে করে যে লোকের বাড়িঘর আমরা দীপুচন্দ্র দাস, হ্যাঁ ঘটনা আমরা দেখলাম, দীপুচন্দ্র দাস সহ আয়েশা খাতুন ঘরের মধ্যে বাচ্চাটাকে পুরায় মেরে ফেলা হয়েছে, এবং দীপুচন্দ্র দাসকে আসলে যেভাবে মারধর করে একেবারে শরীরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়গুলো এর মবটা আসলে এত বেশি হয়ে গেল কি কারণে আসলে, বা এটা কি আসলে পরিকল্পিত কিনা? না, মব আসলে পরিকল্পিত কখনোই হয় না। মানে যদি পরিকল্পনা থাকে সেটা হচ্ছে পিছিয়ে থাকে, সামনে হচ্ছে মবটা হয়ে যায়। মেন সমস্যা যেটা হয়েছে যে আপনি এরকম একটা মব করে একজনকে পড়ায় মেরে ফেলতে পারবেন, বা কারোর বাসায় আটকায় আপনি পেট্রোল ঢেলে তার বাচ্চাদের পড়ায় ফেলতে পারবেন, আপনার কিছু হবে না। এই যে ফিলিংটা, এটাই হচ্ছে এই জিনিসটা ফুল করতেছে। এবং এই গভর্নমেন্ট মানে একদম রিপিটেডলি এই জিনিসটা এসে অ্যাড্রেস করে ব্যর্থ হয়েছে। মানে এখন ওনারা জাস্টিফিকেশন দিতে পারেন যে আমরা তো পলিটিক্যাল গভর্নমেন্ট না, আমাদের এই জিনিসটা নাই, আমাদের ওই জিনিসটা নাই। পলিটিক্যাল গভর্নমেন্ট না, কিন্তু তোমার তো পলিটিক্যাল সাপোর্ট আছে। ইন্টারিম গভর্নমেন্টের উপর যদি বিএনপি, জামাত বা এরকম দলগুলোর যদি কনফিডেন্স না থাকতো, এই গভর্নমেন্ট একদিনও টিকে না, অসম্ভব টাকা। এইরকম একটা সিচুয়েশন দাঁড়ায় যে মানে ওপেন হাউস করে দেওয়া হইলো যে আমি ক্রিমিনাল এগুলো করে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা অনেক অপরাধীরা ছাড়া পায়। আপনি হচ্ছে যদি চিন্তা করে দেখেন, এই যে অপরাধীগুলো জামিন পেয়ে বের হয়ে যেতেছে, একদম মানে চিহ্নিত র্যাডিক্যাল যারা, তারা জামিন পেয়ে বের হয়ে যায়, তারা সমাবেশ করে বেড়ায়। এই যে ইস্যুগুলা, এটা খুব বাজে একটা বিষয়। এই আপনি হয়তো দেখবেন যে হচ্ছে 28 অক্টোবর মানে 2028 অক্টোবর হচ্ছে লাশের উপর লাফানো যে লোকটা, সে তো এই গভর্নমেন্টের আমলে জামিনটা পাইছে। সে আওয়ামী লীগের আমলে জেলে গেছে, সে এই গভর্নমেন্টের আমলে এসে সে জামিন পাইছে, সে বিদেশ চলে গেছে, এবং সে এখনো হচ্ছে নানা রকম কথা লিখে বেড়াইতেছে। এই যে ইস্যুগুলা কেন, মানে অনেককেই আমরা দেখলাম বিভিন্ন শীর্ষ সন্ত্রাসী থেকে শুরু করে একেবারে জঙ্গিবাদী কার্যক্রমে প্রমাণিত আনসারুল্লাহ বাংলা টিম, হ্যাঁ জসিমউদ্দিন রহমানী সহ আরো অনেক এই ধরনের যারা হচ্ছে দীর্ঘদিন মানে অপরাধ প্রমাণিত বা সাজা ভোগ করতেছে, এরকম অনেকেও হচ্ছে। সবচেয়ে বড় কথা এই যে আপনি যে ভালো একটা ইস্যু তুললেন যে এই র্যাডিক্যালদের আলাপটা, যে এই যে প্রত্যেকটা মবের পিছে উস্কানি বা এই অর্কেস্ট্রেশনটা খুব চিহ্নিত কয়জন লোক করে।
তারপর কিছু হয়তো বিদেশে থাকে, কিছু হয়তো দেশে থাকে। যারা বিদেশে আছে তাদের আলাপটা খুবই ডিফারেন্ট, তাদের তুমি কিছু করতে পারবে না। যারা দেশে আছে তারা যদি ডেটা করে ঘুরে বেড়াইতেছে, ওয়াই আরন্ট ইউ ডুইং এনিথিং এগেইনস্ট দেম? এই মার্কা মারা লোকজনই তো। এই যে বিক্রমপুরী হচ্ছে শাহবাগ থানা থেকে গলার মালায় মানে এটা নারী নিপীড়কের গলায় ফুলের মালা দিয়ে বাইক করে নিয়ে আসলো মপ করে, এটা থানা থেকে একজনকে। সে শাহবাগে হচ্ছে শহীদ হাদির এটাতে সেখানে গিয়ে এসে ভাষণ দিয়ে বেড়াইতেছে, কিছুই কি করার নাই। এই যে বাংলাদেশ থেকে আপনি যদি দেখেন, পাকিস্তানের ডন পত্রিকাও সুন্দর একটা রিপোর্ট করছে, এবং এটা নিয়ে আমাদের হচ্ছে কদিন শিশির সাহেবের দ্য ডিসেন্ট দীর্ঘদিন ধরে কাজ করতেছে, বাংলাদেশে কীভাবে জঙ্গির চ্যানেল তৈরি করা হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু এখন আর কোনোভাবেই লুকানোর কোনো ওয়ে নাই যে বাংলাদেশের কতিপয় গোষ্ঠী বাংলাদেশ থেকে সাধারণ ধর্মীয় অনুভূতিকে ব্রেন ওয়াশ করে তারা জঙ্গি হিসেবে করতেছে। পাকিস্তান, আমি যদি ভুল না করে থাকি, পাকিস্তান সংঘর্ষের সোফার 4 জন মানুষ মারা গেছে। হ্যাঁ, এটা বাংলাদেশ থেকেই গেছে। এটা তো আওয়ামী লীগের প্রপাগান্ডা না। আওয়ামী লীগ সমস্যা যেটা করছে, তারা হরে ধরে সবাই জঙ্গি বলে মানে সবারই তারা হচ্ছে ভিকটিম বানায় ফেলছে। এই কারণে আপনার সাধারণ একজন জামাত নেতা এবং জসিমুদ্দিন রহমানি দুজনই এখন সেম ভিকটিম হয়ে গেছে। জসিমুদ্দিন রহমানি ক্লেম করতে পারতেছে যে দেখো আমি ভিকটিম, আমাকে নির্যাতন করা হয়েছে, এইটা। কিন্তু তার যে রেকর্ড বা এটা তো সেট না। সে জেল থেকে বের হয়ে যে এটিএম আজহার আর রহমানি যদি চিন্তা করি, এটিএম আজহার সাহেব বের হয়ে তার মতো রাজনীতি করতেছেন, রহমানি কি করতেছে? উই ডোন্ট নো। দ্যাট ইজ দ্য প্রবলেম। এই দায়টা আসলে আওয়ামী লীগ গ্রুপে গিয়ে পরে মানে কার্পেট বম্বিং এর মতো সবাই শেষে পেদাইছে, সবাইকে সে নিপীড়ন করছে, সবাই এসে জেলে বসে, সবাই এসে টর্চার করছে। সমস্যা হচ্ছে যে ঢাকা ভার্সিটিতে আমিও শিবির হিসেবে খেয়েছি, যে ছেলেটা র্যাডিক্যাল এলিমেন্ট সেও শিবির হিসেবে খেয়েছে, কিন্তু আমাদের দুজন রাস্তা টোটাল ডিফারেন্ট। এই যে জিনিসগুলো এখন ট্র্যাকটা রাখা, কি হইতেছে না হয়েছে এই জিনিসটা হইতে দেওয়া, খেয়াল করা, এইটা না করতে গিয়ে এখন দেখা যায় যে মালয়েশিয়া থেকে জঙ্গি সঙ্গে ডিপোর্ট হয়ে যায় লোকজন, পাকিস্তানের সাথে গুলি খেয়ে মরে আমার দেশের লোকজন, অ্যান্ড নাথিং ইজ ডুইং, মানে তাদের এগেনস্টে যে পারপেট্রেটর আছে তাদের কোনো কিছু করা হইতেছে না। অ্যাবসার্ড ব্যাপার সেবার। আচ্ছা, আমরা হচ্ছে এই জামাত শিবিরকে আসলে দীর্ঘদিন পর, মানে তারা তো ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে আসলে অনেকটাই নিষ্ক্রিয় ছিল দীর্ঘ 15-17 বছর। তো এই সময় পরে আবার হচ্ছে জামাত শিবির তাদের কার্যক্রম শুরু করছে 5ই আগস্টের পর থেকে, এবং এখন পর্যন্ত আসলে আপনি তাদের এই সময়কার মধ্যে তাদের রাজনীতিটা আসলে আপনি কিভাবে দেখছেন? এটা হচ্ছে একটা প্রশ্ন। আর সাথে সংযুক্ত প্রশ্ন সেটা হচ্ছে যে বিএনপির সাথে জামাতের এক সময় 2001 থেকে 2005 পর্যন্ত একই সাথে তারা সরকারে ছিল এবং কৌশলগত একটা মিত্রতা ছিল এক সময় জামাত বিএনপির সাথে। তো এখন আসলে জামাত বিএনপির সম্পর্কটা আসলে কিরকম, বা সামনের দিনে জামাত বিএনপির সম্পর্কটা কিরকম হতে যাচ্ছে? আচ্ছা, সো জামাত শিবির রাজনীতি যেটা 2013 সাল পর্যন্ত জামাত বা 13-14 পর্যন্ত জামাত বা শিবির ম্যাসিভলি একটা রিপারকাশন গেছে, টর্চার গেছে, এবং এরপরেও শিবির হিসাবে প্রচুর সাধারণ তরুণের জীবন ধ্বংস করে দেওয়া হয়েছে, জেলে ভরা হয়েছে, অনেকে খুন করা হয়েছে। এবং এইটা যে খুব ব্রুটাল, আপনি যদি চিন্তা করেন সাতক্ষীরার মতো একটা জায়গায় একদম মানে যুদ্ধ ক্ষেত্র বানায় ফেলার মতো জামাত শিবির অধ্যুষিত এরিয়াগুলোতে ফ্যামিলি নাই করে দেওয়া হয়েছে। রাজশাহীতে বলেন বা চার যেখানে বলেন, এরকমও তো আছে যে শিবির সভাপতি তার কোপায় খুন করে ফেলা হয়েছে, বা এটা তো করা হয়েছে, এটা তো অস্বীকার করার কোনো ওয়ে নেই। তারা খুব ব্রুটালি তাদের টর্চার করা হয়েছে, রিপ্রেস করা হয়েছে, এবং এইটা মানে হাসিনার ফ্যাসিস্ট হওয়ার একটা বড় অংশ ছিল এটা। এখন যেটা ইস্যু 5 আগস্টের পর, 5 আগস্টের আগেও যেটা তারা হচ্ছে মানে মানে গুপ্ত হয়ে যেতে হয়েছে তাদের, এবং এইটাতে আসলে আমি তাদের ব্লেম দিই না। পার্সোনাল অনেকে অনেক কিছু বলবেন হ্যান ত্যান, বাট আমি মানে যান বাঁচানোর ফরজ, সোজা বাংলা কথা। এখন আমি শিবির এই আলাপটা আমি বলার সাথে সাথে যদি আমার খুন করা জায়েজ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি যদি আমি শিবির আমি লুকায় চলি, তাহলে সেটাতে আমি আসলে পার্সোনালি আমি কোনো অন্যায় দেখি না। সমস্যা যেটা হইতেছে, জামাতের মেন গন্ডগোল যেটা হয়েছে 5 আগস্টের পর জামাত বা শিবিরকে যতটা ওপেনলি ওয়েলকাম করা হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, এটা কিন্তু আসলে খুবই এই নজির কিন্তু কম আছে।
কারণ অনেস্টলি অনেক লোকজন মানে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন বা দলের লোকজন ছিলেন তারা কিন্তু চাইছেন যে না ঠিক আছে একটা সময় গেছে আমরা হইতেছে এখন নতুন করে সব শুরু করব। জামাত শিবির তাদের পুরাতন যা যা ব্যাগেজ আছে সব ডাম্প করে এসে তা নতুন করে শুরু করবে একটা প্রপার গণতান্ত্রিক ওয়েতে। চমৎকার, নাইস। সমস্যা হয়েছে 5 আগস্টের পর জামাত শিবিরের কাজ কারবার দেখে আমাদের অবস্থা হয়ে গেছে এগুলি এরকম কেন। আমাদের অবস্থা হচ্ছে এইরকম। দেখেন জামাত এই আন্দোলনে গণঅভ্যুত্থানের লম্বা ডেমোক্রেটিক যে মুভমেন্টগুলো গেছে সে ছিল, শিবিরের লোকজন ছিল, এবং এইটাতে আসলে কোনো সমস্যা নাই। সমস্যাটা কখন হচ্ছে যখন তার জিনিসটা খেয়ে ফেলতে যেতেছে। যখন জামাতের লোকজন গিয়ে বলে আমরাই সব করছি, শিবির লোকজন বলে আমরাই অভ্যুত্থানটা করছি, তখন জিনিসটা ইয়ে হয়ে যায়। জিনিসটা তখন আর নেওয়া যায় না সোজা বাংলায়। কারণ মনে করেন যে সাপোজ আপনার ক্যাম্পাসে যারা এত লম্বা সময় রাজনীতি করছেন, ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের কথা চিন্তা করি, এটা কিন্তু একটা খুব লম্বা সময় লিগেসি আছে। আপনি সাপোজ আপনি উমা ফাতেমারে আজকে আপনি আমাদের লোকজন তারা গালাগালি করে বেড়ায়, তার বা আব্দুল কাদেরের হচ্ছে গালাগালি করে বেড়ায়, মেঘমল্লা বসুরের গালাগালি করে বেড়ায়। কেন? তুমি যখন ছিলে না ফ্রন্টে, এই লোকগুলো তোমার ফ্রন্টে ছিল। আব্দুল কাদের কি জেলা যায় নাই? উমা ফাতেমা কি রাজনীতি আন্দোলন করে নাই? মেঘমল্লা বসু কি ক্যাম্পাসে প্রতিটা ইস্যুতে যখন ক্যাম্পাসে 5-6 লোক ছাড়া কেউ দাঁড়াইতো না, রাজনীতি কনসিস্টেন্সি দাঁড়ায় নাই? এই সম্মত তোমার দিতে হবে তোমার পলিটিক্যাল অপোনেন্টরে। তুমি যে আজকে সবাই বাম বলে তুমি সবাই যে খারিজ করে ফেলাইতেছ, যে ছাত্রদল যে ছিল আন্দোলনগুলো করছে তুমি তার হচ্ছে নাই করে দিলা, তুমি তার বাম দিয়ে তুমি নাই করে দিতেছ, তুমি মানে ছাত্র শক্তি যারা ছিল তাহলে তুমি নাই করে দিতেছ। এটা তো সমস্যা। সমস্যা হইতেছে জামাতের মানে তাদের অ্যাটিটিউডটা এরকম হয়ে গেছে যে মানে একটা যুদ্ধের সেনাপতি আর যুদ্ধের যে গুপ্তচর যতই এগলা হোক, যত টপ জায়গা থেকে যে স্যাবোটাজ করুক না কেন, তার জায়গায় সে আছে যে যুদ্ধের সেনাপতি জায়গায় সে আছে। গুপ্তচর যদি বলে আমি সব করছি, সেনাপতি কিছু করে নাই, তার জিনিসটা হইল না। এই যে একটা সমস্যাটা ও কিন্তু আসছে, এবং সেই জিনিসটা যেটা করছে সে প্রথম ব্যাগ তো ফেরত আসেই নাই, সে প্রথম ব্যাগগুলোকে নতুন করে সে আবার প্রেজেন্ট করতেছে এখানে এসে। এই যে 71 রিলেটেড যত রকমের মানে আজে বাজে আলাপ, কোনো দরকারই নাই। এই যে জামাতের লিডারশিপ, টপ লিডারশিপ বলেন, বা হচ্ছে এই যে শিবিরের টপ লিডারশিপ বলেন, এরা কারোতে 71 সাথে কোনো লেনা দেনা নাই। তারা না কোনো রাজাকার ছিল, না তারা কোনো স্বাধীনতার বিরোধী কিছু করছে। তো এই যখন তারা এইগুলো জাস্টিফিকেশন করতে যায়, যে ছেলে বিশেষ মতিউর রহমানের গাদ্দার বলে পোস্ট করে, সেই ছেলে জন্ম তো হচ্ছে 2000 সালে, ওর 14 গোষ্ঠীতে সমস্ত রাজাকার থাকার কথা না, ডেফিনেটলি নট। তুমি যে জেনারেশনাল ট্রমাটা বহন করে আসতেছ, তোমার ডিএনএ এর ভেতর যে হচ্ছে মানে পরাজয়ের গ্লানিটা তোমার ডিএনএ ঢুকে গেছে, এটা তো সমস্যা। তুমি নিজে তো নিজের পলিটিক্স মুভ অন করোই নেই, তুমি আর কারো মুভ করতে দিতেছ না। এই জিনিসটা রাজনীতি আর বটের আলাপ বলেন, গালাগালি আলাপ বলেন, অনেস্টলি মানে পার্সোনালি আমি নিজে তো লেখালেখি করি, অনলাইনে এগুলা করতে হয়, এইরকম ন্যাস্টি এগুলো আমি এক্সপিরিয়েন্স করি নাই অনেস্টলি। ছাত্রলীগ মারধর করছে, জেলে বসছে, মামলার থ্রেট দিছে, দ্যাট ইজ ওয়ান থিং। কিছু লেখা মাত্র যে মানে পরিবার যা তা গালি, মানে এটা যে কি বিশ্রী একটা অনুভূতি। শিবিরের নেতা ফেতারা দেখা যায় বোঝ দিয়ে লিখে দেয় যে অমুক শাহবাগী, অমুক বাম, অমুক এই যে ডিহিউম্যানাইজেশনটা, তুমি তোমার আমার যে সংগ্রামের লিগ আছে তুমি এটা খেয়ে ফেলে, তুমি আমার এজেন্সি তুমি স্বীকার করতেছো না। এবং তখন কিছু বলতে গেলে তারা হচ্ছে ভিকটিম হয়ে গিয়ে বলে আমাদের হত্যাযোগ্য করা হইতেছে। আরে ভাই তুই যে আমার হত্যাযোগ্য করতেছো ওইটা কি হবে, তাই না? মানে জামাত শিবিরের অ্যাটিটিউড যেটা হয়েছে যে সে কিলায় যাবে, ঘুষায় যাবে, গুতায় যাবে, কিন্তু কিছু করা যাবে না, আরে কি অদ্ভুত কথাবার্তা এইটা একটা। আর বিএনপি যেটা, এটা সম্ভবত বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে তাকে হচ্ছে এখন এত লম্বা সময় ধরে তার যে পলিটিক্যাল অ্যালাই ছিল, এই অ্যালাইকে সে ডিল করতে হবে, এবং তাকে মানুষজনের জাস্টিফিকেশন দিতে হবে যে কেন হচ্ছে আমি এখন তারে বলতেছি। সমস্যা হচ্ছে যে ধরেন এখন 71 ইস্যুতে বিএনপি অনেক রেডিক্যাল কথাবার্তা বলতেছে, এবং এটা আসলে ভালো,
একাত্তর ওনারশিপটা যে রণাঙ্গনের দল বিএনপি ওন করতেছে নতুন করে, এটা খুবই পজিটিভ একটা বিষয়। এবং এটা আওয়ামী লীগের ন্যারেটিভের সবচেয়ে বড় আঘাত এটাই হইতেছে যে মুক্তিযোদ্ধাটা আওয়ামী লীগের বাপের জিনিস না, এটা হচ্ছে আমরা আরো বেটার ওন করতে পারতেছি। সমস্যা যেটা হইতেছে, সাপোজ ধরেন ছাত্রদলের কোন নেতা যখন বলবে যে এই গোলাম আজম নিজামী রাজাকার, তখন অনেস্টলি ইউ আর আস্কিং ফর দ্য রিপ্লাই যে তাহলে খালেদা জিয়া যে তাদের মন্ত্রী বানাইছেন বা তাদের গাড়িতে যে ফ্ল্যাগগুলো উঠাই দিচ্ছে, তখন মনে ছিল না? যখনই আপনি বলবেন যে গোলাম আজম রাজাকার, তখন কি বলবে জিয়াউর রহমানের যে এটা শাহ আজিজ, সেও তো রাজাকার, সে কি? এখন আপনি ফাইন লাইনে বুঝাইতে যাবেন যখন যে হ্যাঁ একটা হচ্ছে অ্যাক্টিভলি স্বাধীনতা বিরোধী হওয়া, এন্ড হচ্ছে এই জিনিসটা বিশ্বাস না করা। এখন মনে করেন যে গত ভোটের সময় অনেক আওয়ামী লীগের লোকজন কিন্তু আওয়ামী লীগ করছে, তারা কিন্তু অভ্যুত্থান চায় নাই। অ্যাজ লং এজ দ্যাট গাই ইজ নট ডুইং সাম ক্রাইম, তারা তো আসলে ব্লেম করার কিছু নেই। এগেইন আমি দ্য হোল আইডেন্টিটি অফ পাকিস্তানে বিশ্বাস করা ইটস নট আ ক্রাইম। আপনি এটার ক্রাইমে বিশ্বাস করে যখন আপনি এটারে হচ্ছে পলিটিক্স করবেন, আপনি যখন হচ্ছে রাজাকার পিস কমিটি, আলবদর, আলসাম এইসব জায়গায় এগুলো করবেন, দেন ইট বিকামস আ ক্রাইম, এন্ড তখন এটা ইস্যু। এই ফাইন লাইনগুলো তো হচ্ছে না আপনি বুঝেই যেতেছেন, ছাত্ররা যে নেতা হচ্ছে আসিফ গোলাম আজমের রাজাকার বলছে, সে এই ফাইন লাইনগুলো নিজে বুঝে কিনা আমি জানি না, কিন্তু সে কিন্তু ডেফিনেটলি আমার বুঝতে যেতেছে না। সাধারণ মানুষ তো বহুত দূরে আছে, রাজনীতি পারসেপশনের খেলা, তাই না? যখন শিবিরের ছেলেপেলেরা যখন এইটা করলো, টিএসএ যখন হচ্ছে ছবিগুলো লটকাই দিল, তখন তার মধ্যে সারাদিন চৌধুরীর ছবিও আছে। কারণ আপনি যখন গিয়ে বলতেছেন তোমার ছবিটা নামাইতে হবে, তখন সে বলে এই তুমি কি সাকা চৌধুরীর চেয়ে বড় বিএনপি? ওরে কিন্তু আপনি বুঝতে পারতেছেন না সাকা চৌধুরী যে যুদ্ধাপরাধী না, এটা শেখ হাসিনা প্রমাণ করতে পারে নাই। মিসট্রায়াল এক জিনিস যে হ্যাঁ গোলাম আজম, নিজামী, সাইদি সাহেব এদের এটা তাদের সাথে একটা বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে, এটা এক জিনিস। আর সাকা বা সালাউদ্দিন কাদের চৌধুরী উনি তো এই পুরো জিনিসের মধ্যে নাই, উনি তো পাকিস্তানে বসে আছেন। এবং এইটা নিয়ে কিন্তু অনেক ইস্যু হয়েছে সেই সময় 13 সালের ক্রাইমস ট্রাইব্যুনালে। জামাত শিবির যেটা করে খুব সুন্দর করে এই রাজাকার ন্যারেটিভটা ঘুরে যায় বিএনপির দিকে, এবং যখন সে ঘুরে যায় কামানটা, তখন হচ্ছে বিএনপির কোনো উত্তর থাকে না। অ্যান্ড ইস্যুটা হচ্ছে আর বিএনপির আরও বড় সমস্যা যেটা, ওর ভেতরে ভেতরে কিন্তু জামাত ঢুকে বসে গেছে, এবং এটা কোনো ইস্যুই না আসলে। আপনার একটা লম্বা সময় পলিটিক্যাল এলাই, এটা সে ওভারল্যাপ করবেই। সমস্যা এখন আপনি বাঁচবেন কেমনে এইগুলারে? আপনার পুরো স্ট্রাকচারের মধ্যে বিএনপির ন্যারেটিভ ওভাবে সে দাঁড় করায় নাই কখনো, বিএনপি ইনস্টিটিউশন সে দাঁড় করায় নাই, বিএনপি তো নিজের ওগুলো সে তৈরি করে নাই। ও তো জামাতের ওর ঘাড়ে ভর দিয়ে চলছে, এটা বিএনপির হিস্ট্রিক্যাল সমস্যা, ও জামাতের ঘাড়ে ভর দিয়ে চলছে। এখন সেটা আলাদা যখন হবে তখন তো রেজিস্ট্রেশন আসবে জামাতের কাছ থেকে, জামাতে মজা পেয়ে গেছে গুপ্ত থাকার, তাই না? এখন এই জন্য দেখে যে অনলাইনে দেখবেন যে অনেক মানে জাতীয়তাবাদী লোকজন কথাবার্তা বলেন, যাদের বিএনপি পার্লামেন্টের সাথে 180 ডিগ্রি উল্টা দিকে তারা বসে আছে। তারপরে না আমরা বড় বিএনপি, এটা হচ্ছে গাদ্দার বিএনপি, এটা খালেদা জিয়ার বিএনপি না। এই ইস্যুগুলো বিএনপি যে হ্যান্ডেল করতে পারতেছে না, এটা খুব ডেভাস্টিং একটা ফলাফল হইতেছে যে বিএনপি আটকে যেতেছে। মনে করেন আমি পার্সোনালি বিলিভ করি যে 71 প্রশ্ন, রাজাকার প্রশ্ন বা যুদ্ধাপরাধীর প্রশ্ন, এগুলো দেশের সাথে জামাতে আজকে দিন ডিল করতে পারবেন না। জামাত তার পরাজয়ের যে জার্নিটা শেষে ভুলতে পারে নাই, সেই জন্য 71-এর আদি বাপরে সে বারবার সে ডিফেন্ড করে যাবে, যাতে ডিএনএ ঢুকে গেছে, সে শাহবাগের কাছে সে বারবার ফেরত যাবে, এটা থেকে আপনি সরাতে পারবেন না। কিন্তু আপনি তো চাইলেই তাদের ডিফারেন্ট আরবে চলে যান, আপনি রাজনীতির ধর্মের ব্যবহারটা আপনি নিয়ে যান। জামাত ইসলামের লোকজন যে হচ্ছে এই গ্রামে গ্রামে গিয়ে ধর্মের এগুলা বলে বেড়াইতেছে, যে জামাত ইসলামের যে মহিলা অ্যাক্টিভিস্ট যারা বা কর্মী যারা আছেন, তারা গ্রামে গ্রামে কোরআন শরীফ হাতে দিয়া বসে যে কোরআন শরীফ শপথ করেন, আপনি হচ্ছে ইসলামের পক্ষে ভোটটা দিবেন। আপনি এসব আলাপে যান, আপনি পুলিশের আলাপে যান, জামাত যে বলে হ্যাঁ আমি রাজনীতির জন্য 5 ঘন্টা করে করাই দিব, এইসব আলাপে এগুলোতে হচ্ছে জামাতে ধরা যাবে। বাট দেন এগেইন এই ইস্যুটা মানে জামাত নিজেও আসলে 71-এর বাইরে বেরোতে পারে না। সমস্যা আছে ও বিএনপির টাইনা 71 নিয়ে যেতেছে,
এন্ড বিএনপির যে একটা বড় সমস্যা যেটা তার ন্যারেটিভের, সে 71 গিয়ে লটকে যেতেছে। হ্যাঁ, এটা খুব ডেলিশিয়াস একটা জিনিস, যে এটা খুব মানে এটা লো হ্যাঙ্গিং ফ্রুট, যে রাজাকার, এটা বলে দিলাম, কিন্তু এটা তো লং লাস্টিং না। এখন বিএনপি একটা ভালো টাইম আসছে, বিএনপি নিজের পায়ে দাঁড়ান, নিজের একটা ন্যারেটিভ তৈরি করা, নিজের ইনস্টিটিউশন তৈরি করা, যেটার মধ্যে সে তার পিওর ন্যাশনালিস্টিক চিন্তা ভাবনা নিয়ে আসবে। এই ইস্যুগুলো আসলে বিএনপি আসলে করতে হবে, কারণ ভোটের রাজনীতিতে আজকে আমি জামাতকে আমি ভোটে হারাই দিলাম, দ্যাট ইজ ওয়ান থিং। জামাত তো ভোটের দল না, জামাত আইডিওলজিক্যাল দল। জামাত তো হচ্ছে বিএনপি, আওয়ামী লীগ বা যাই বলেন, সে চিন্তা করে ইলেকশনের জন্য। হিস্টোরিক্যালি বা ট্র্যাডিশনালি জামাত চিন্তা করে সে বেঁচতে যাবে। এই জিনিসটা হচ্ছে, আপনি যদি মনে করেন যে আপনি ভোটে আজকে আমি এই জামাতকে আমি হারাই দিলাম, মানে আমি জিতে গেছি জামাতের এগেনস্টে, দ্যাটস দ্য ভেরি ডেডলি মিস্টেক। জামাত ভোটে চিন্তা করতেছে সেই দিন থেকে, একদম রিসেন্টলি। জামাত তো এই ভোটের আলাপেই নেই, মৌলানা মোদীর লেখাতে তো ভোটের আলাপই নেই। উনি তো আছেন হচ্ছে উনি সামাজিক ইসলামিক বিপ্লবের চিন্তায় আছেন উনি। এখন বিএনপিকে সেই আইডিওলজিক্যাল ইস্যুগুলা বা পলিটিক্যাল ইস্যুগুলো, সেই ন্যারেটিভগুলো সে তার নিজের বিল্ড আপ করা লাগবে। ভোটে জিতে গেলাম আজকে 5 বছর পর্যন্ত ভোটে জিতে যাবো, এই দিতে পারতেছে না। জামাত কিন্তু নানাভাবে এই তার ট্র্যাডিশনাল এই সময়ে যে সমাজের মধ্যে যে একটা নতুন ইসলামিক চেতনার যে একটা শুরু হয়েছে, জামাতের পুরোটা ক্যাশ করার জন্য বসে আছে। কাজেই আমি জাস্ট খালি হচ্ছে 71 ইস্যু বলেন বা হচ্ছে এই ইস্যু বলেন, এই ইস্যুগুলো দিয়ে আমি বা বিএনপি জামাত ডিল করতে পারবে না কখনোই। এবং এইগুলাকে কেন্দ্র করে কিন্তু আমরা হচ্ছে যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে জামাতের সঙ্গে বিএনপি বা বিএনপির সঙ্গে জামাত এক ধরনের আসন নিয়েও এক ধরনের হচ্ছে দেন দরবার করার চেষ্টা করছে। এবং এই ক্ষেত্রে বিএনপিও আমরা যতটুকু আসলে জানি বা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে যে বিএনপির নানানভাবে জামাতের নেতৃত্ব আলাপ আলোচনা করতে চাইলেও বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত সেটা সেই আলোচনায় সায় দেওয়া হয় নাই। তো এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই আর কি, যে আসলে এই আসনের বিষয়ে আলোচনাটা কি আদৌ হচ্ছে নাকি আসলে এটা শুধুই একটা রাজনৈতিক গুঞ্জন? না, মানে আসলে এইগুলো আলাপ তো সবসময় হবেই, কিন্তু ইভেন হচ্ছে কদিন আগে দেখলাম যে হচ্ছে লন্ডনে গিয়েছিলেন জামাতের আমির, মানে আসলে রাজনৈতিক পর্যায়ের পেছনে অনেক রকম সবসময় হবে। কিন্তু পার্সোনালি কেউ যদি এটাকে ফেস ভ্যালুতে চিন্তা করে যে না, জামাত সাপোজ আমার কাছে 80টা বা 90টা আসন চাইছে, আমি দিয়ে দিলাম বাকি 200 আসন আমার, এটা কিন্তু খুব বিশ্রী একটা মিসক্যালকুলেশন হবে। সাপোজ জামাত তার হিস্ট্রিতে এত আরামদায়ক অবস্থা কখনো ছিল না। জামাত যে মানে নিজে বিলিভ করবে যে সে ক্ষমতায় যাবে, জামাত নিজে তো বিলিভ করতো না এই জিনিস। 1 বছর আগে আপনি যদি একটা হার্ডকোর জামাতিরও জিজ্ঞেস করতেন জামাত ক্ষমতায় যাবে কিনা, আমরা ইনশাআল্লাহ আমরা আল্লাহর আইন বাস্তবায়ন করব। এখন কিন্তু জেনুইনলি বিশ্বাস করে সে ক্ষমতায় যাবে, এই নিউ ফাউন্ড কনফিডেন্স সে কোথা থেকে পাইতেছে। সে যদি সে আসন ভাগবাটোয়ার দিকে যায়, সে যে 80টা আসন চাবে বিএনপির কাছ থেকে, সেই 80টা আসনে তার জেতার চান্স কম। সে জানে সে আরো 70টা আসন বা 80টা আসন সে জিতবে, 70-80 মিলে আসে 150। সে ওই উইনিং ক্যালকুলেশন করে এসে যেতেছে, যেগুলো আমি জিতবো, এই যে 80টা আসনে বার্গেন করবে, সে 80টা আসনে কিন্তু তার তাইলে আমি যে পলিটিক্স হিসেবে চিন্তা করি, সে 80টা আসনে কিন্তু তাইলে তার জেতার চান্স থাকার কথা না, বা চান্স আছে মোটামুটি। এটা সে এনশিওর করতেছে ওই 80টা আসন বা 90টা আসন সে জিতবে বিএনপির সাথে, সে ববঘটনা কইটা সে কন্টেস্ট করে সে বাকি 80টা বা 90টা আসন সে জিতবে। ওর মাথায় কিন্তু গভর্নমেন্টে যাওয়া আছে, ওর মাথায় কিন্তু এখন বিরোধী দলে যাওয়ার কোনো ইস্যু নেই। এটা পলিটিক্যালি আপনি যদি চিন্তা করেন এটা কোনো সেন্স মেক করে না। সে হচ্ছে প্রশাসন বলেন, এগুলা বলেন বা ইউনিভার্সিটিগুলো, সে মেসিভলি তার নেটওয়ার্ক সে বিস্তৃত করছে, খুবই শক্তিশালী সে গ্রাউন্ড বানায় ফেলছে। সে কেন এখন বিরোধী দল হওয়ার জন্য দেন দরকার করবে? খুবই ফেয়ার আলাপ। এখন অনেকের মধ্যে বা বিএনপির এগুলোর মধ্যে অনেকেরই আছে যে তারা মনে করতেছেন যে না, জামাত হচ্ছে লাইনে চলে আসবে। জামাত ডেফিনেটলি লাইনে আসতেছে না। জামাত যে লাইনে আসার চিন্তাও করে, সে চিন্তা করবে তার সুবিধার মতো, সে এনশিওর করে নেবে আমি 80টা আসন জিতবো, তুমি আমরা 80টা আসন দিবে, 160 হয়ে যাবে, তোমার সামনে গড় আউট করে হচ্ছে আমি 160 আসন দিয়ে আমি সরকার গঠন করবো। জাতীয় সরকার বা ইত্যাদি যে আলাপটা,
এইটা দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়। আচ্ছা, আরেকটা বিষয় যেটা নতুন যে ছাত্রদের দল বা জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আপনি তো হচ্ছে দীর্ঘদিন আসলে এনসিপির যারা শীর্ষস্থানীয় নেতা আছেন তাদের সঙ্গে একই সাথে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় আপনি সক্রিয় ছিলেন এবং তাদেরকে আপনি খুব কাছ থেকে আসলে দেখেছেন। এবং আমরা 5ই আগস্ট দেখলাম গণ অভ্যুত্থানের পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটি হলো, নাগরিক কমিটি থেকে নাগরিক পার্টি হলো এবং বর্তমানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে রাজনীতি, এই সামগ্রিক বিষয়টাকে আপনি আসলে বা তাদেরকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করেন? তো এনসিপি ইস্যুটা যে তারা যে এখন যারা নেতৃস্থানীয় আছেন তাদের তো অনেক দীর্ঘদিন ধরেই চিনি আসলে, অ্যান্ড তাদের প্রতি আমার একটা আলাদা সফট কর্নার আছে এবং আমি সিম্পলি বিলিভ করি যে তারা একটা নতুন কিছু নিয়ে আসতে পারত। এনসিপির একটা শক্তিশালী পর্যায়ে ফোর্স বাংলাদেশের স্বার্থে দরকার ছিল, তারা সেটা হতে পারে। এটা খুব আনফর্চুনেট একটা বিষয়। স্যাডলি মানে অ্যাট দিস মোমেন্ট যেমন চিন্তা করি, মানে পলিটিক্স লম্বা একটা গেমের আলাপ। 1978 সালে যদি জিজ্ঞেস করতেন জাসদ হইতেছে বাংলাদেশের আজকের দিনেও এক্স জাসদরা হলো বাংলাদেশের রাজনীতিকে তারা শেপ করবেন, আপনি তো বিশ্বাস করতেন না। কিন্তু দ্যাট ইজ দ্য রিয়েলিটি আফটার 40 ইয়ার্স বা আফটার 50 ইয়ার্স। বাট আমি যদি শর্ট টার্মে চিন্তা করি, এনসিপি যাইতে পারে নাই এবং এনসিপি যে মুখ থুবড়ে যে পড়ছে, ও মুখ থুবড়ে পড়ে মাটিতে হচ্ছে মোটামুটি এটা করতে বানাই ফেলছে। এবং এই দায়টা আসলে এনসিপির পুরাটা একার না, এই দায়টা জামাতে। জামাত হচ্ছে ওদের নিজের ক্যানন ফোল্ডার বানাইছে বিপির এগেনস্টে এবং তলে তলে সে তার মতো কাজ চালাই গেছে। এনসিপির সংসদে তার বডি মিসক্যালকুলেশন ছিল, সে জামাতের সাথে এসে হেলাই হইতে গেছে এবং জামাত যে তাদের হচ্ছে মাঝ রাস্তা ছেড়ে দিয়ে যে গায়েব হয়ে যাবে এই জিনিসটা আসলে তাদের মাথায় সমস্যা ছিল না। এবং এটা তো সবচেয়ে বড় প্রবলেম আমরা দেখছি হচ্ছে যে এই যে হচ্ছে জুলাই সংসদ এটা হয়েছে ওই দিন জামাত তার আগের দিনও বলছে যে আমরা কল্পনা হেন না তেন না, সে ঠিকই অ্যাটাক করেছে, সে সাফটা করে আসছে। এসিপি তো যায় নাই, বাট এসিপি এখন খুব ভালো সময় আছে যে সে নিজের মতো করে একটা রাজনীতি পারাবে এবং আমি জেনারেলি বিশ্বাস করি এসিপি সামনের দিন ভালো কিছু করবে, আমি বিশ্বাস করতে চাই। বাট ইমিডিয়েট ফিউচারে আসলে এনসিপির পলিটিক্যাল ফোর্স হিসেবে চিন্তা করতে পারছি না। আজকে যদি এনসিপি যে তাদের যে মিডিয়া প্রেজেন্স বা তাদের যেটা মিডিয়া ডার্লিং তারা এই অ্যাপটা বন্ধ হয়ে যাবে, এনসিপির 1 মাসের মধ্যে এনসিপির নামও রীতিমতো মনে করতে পারবে না। তার কারণ হচ্ছে এনসিপি তার গ্রাসরুটটা তৈরি করতে পারে ঠিক মতো এবং গ্রাসরুটটা সে তার মতো করে সে গড়ে নিতে পারে নাই। তার সময় লাগবে এবং তাকে বিরত থাকতে হবে, তাকে মার খাতে হবে, জেলে যেতে হবে, তাকে এই ট্রায়ালস অ্যান্ড ট্রাইবুলেশনের মধ্যে দিয়ে গিয়ে সে একটা ভাইবল পলিটিক্যাল ফোর্স হবে 10-15 বছর পর। আমি এটা বিশ্বাস করি, কারণ এনসিপি হ্যাজ সাম রিয়েলি গুড পিপল, খুব পলিশ কোনো কিছু লোকজন আছেন যাদের মানে জেনুইনলি অ্যাপার্ট ফ্রম এভরিথিং তারা বাংলাদেশের জন্য ভালো কিছু করতে চান। এইটা আমি গ্যারান্টিতে বলতে পারি, কারণ তাদের আমি চিনি। নাহিদ ইসলাম যখন আজকে নাহিদ ইসলাম হন নাই, আক্তার হোসেনের আজকে আক্তার হোসেন হন নাই, আমি সেই ব্যক্তি নাহিদের ব্যক্তি আক্তারকে আমি দেখে আসছি। দে বিলিভ ইন সামথিং। এখন কতটুকু যেতে হবে সেটা আসলে সময় বলে দিতে। বাট এইটা আসলে এনসিপি যে ভাইবল পলিটিক্যাল ফোর্স হিসেবে এই ইলেকশন গাড়িতে পারতেছে না, দ্যাট মাচ সার্টেন। সমস্যা হচ্ছে যে মনে করেন আজ থেকে যদি ইলেকশনটা গত বছর হইতো, গত বছর জানুয়ারি বা ফেব্রুয়ারিতে ইলেকশন যদি হইতো, এনসিপি উড হ্যাভ গটেন আ লট অফ ভোটস, অ্যাটলিস্ট 20% ভোট তো পাইতেই। এটা মানে আমার নিজের কাগজ, অ্যাটলিস্ট 20% ভোট তো পাইতই, সিটও 15-20টা পেয়ে যেত এবং তারা আরো মেজর বার্গেনিং টুল হিসেবে আরো অনেক সিট আদায় করে দিতে পারতো দলগুলা থেকে। এতসময় আপনি আসলে এনসিপির আপনি কলেজে ছাড়বেন, বই ছাড়বেন, তাও তো তাদের উইকনেসগুলো শো করে ফেলছে। কাজে জামাত বলুন বা বিএনপি বলুন, কেউ যদি এনসিপির খুব বেশি এখন মানে স্পেস দিতে আগ্রহী থাকবে না, কারণ they have already seen NCP at this stage they have failed to become major political force in this country. আপনি হচ্ছে এনসিপির সামনে গিয়ে দেখবেন সেন্ট্রাল অফিসের সামনে একটা প্রোগ্রাম করতে গেলে লোক আছে হচ্ছে 200-300-500, জাস্ট নাথিং, এটা কোনো নাম্বারই না। বাংলাদেশের রাজনীতিতে আপনার ভাইবল পলিটিক্যাল ফোর্স দিতে গেলে আপনি সরোদী উদ্যানের মতো জায়গায় আপনাকে ভর্তি করে চলতে হবে। 10 লাখ লোকের সমাবেশ না করতে পারলে আপনি বাংলাদেশের পলিটিক্যাল ফোর্সের আপনি হচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল সিরিয়াস পলিটিক্যাল ডিসকাশন আসার ক্যাপাবিলিটি আপনার এখন তৈরি হয়নি। এখন এনসিপি শুরু থেকেই এত এস্টাবলিশমেন্টের সাথে ছিল, এত ব্যাকআপ তারা পাইছে,
এরপর তারা কেন দাঁড়াইতে পারলো না, এটা ই- মানে এটা আসলে একটা সিরিয়াস স্টাডি হওয়া উচিত সামনে। বর্তমানে যেই আসলে এই মবের আলোচনা আমরা করতেছিলাম, তো মবের এই ঘটনার পেছনে আসলে এনসিপি বা এনসিপি নেতাদের দায় কতটুকু? আমরা আসলে বিভিন্ন সময় দেখছি যে বিভিন্ন জায়গায় আসলে মবের উস্কানিতে, যেমন গত এ, প্রথম আলো ডেইলি স্টারে যেদিন অগ্নিকাণ্ড হলো সেদিনও আমরা আসলে দেখছি যে এনসিপি যারা শীর্ষ নেতা তারাও আসলে নানানভাবে মবের পক্ষে না ডাকলেও তারা রাস্তায় মানুষকে ডাকার নামার জন্য হচ্ছে আহ্বান জানাইছে। এবং একই সাথে আসলে আমরা দেখছি যে ৩২ যখন ভাগা হয় তখনও আসলে এনসিপির নেতারা সামনে থেকে নেতৃত্ব দিয়েই মূলত এই কাজটা ওনারা করছে। এবং আপনিও সেইটাকে আসলে সমর্থন দিয়েছিলেন সেই সময় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে। তো এই বিষয়টাতে আসলে আপনি কি মনে করেন যে আসলে এনসিপি এই মবের রাজত্ব কায়েম হওয়ার পেছনে আসলে এনসিপি নেতাদের দায় আছে কিনা, বা আপনার এই বিষয়ে কোনো বক্তব্য আছে কিনা আপনার ব্যক্তিগত জায়গা থেকে? এখন হ্যাঁ, আসলে যেটা বলবো ওই গত ফেব্রুয়ারিতে যখন হচ্ছে ৩২ প্রথমবারের মতো ভাঙা হইলো, তখন আমি এখানে গেছি and আমি সমর্থন জানাইছি। মানে দ্যাট ওয়াজ আ ভেরি ডিফারেন্ট টাইম। তখন আসলে আই আই ওয়াজ অ্যাক্টিং মোর অ্যাজ আ রেভলিউশনারি, যেটা আসলে মানে নট বিকজ যে ৩২ এর প্রতি হচ্ছে আলাদা কোনো এগুলো আছে আমার, কারণ আমি হচ্ছে সেই ২১ সালে আমি হচ্ছে শেখ মুজিবের ফ্যাসিস্ট বলছি, আওয়ামী লীগের ফ্যাসিস্ট বলছি, দ্যাটস আ ভেরি ডিফারেন্ট আলাপ। কিন্তু অ্যাজ আ জার্নালিস্ট বলেন বা অ্যাজ আ সিটিজেন হিসাবে সেই ইস্যুটাতে হয়তো ফিজিক্যালি বা মোরালি সাপোর্ট দেওয়াটা আজকের দিনে দাঁড়ায় খুব একটা মানে, কারণ মানে ওটা আসলে খুব মানে ওয়াইজ হয়েছে বলে আজকে মনে করি না। আই কুড হ্যাভ ডান বেটার ব্যাক দেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই জিনিসটা ৩২ ফ্যাসিবাদের সিম্বল, আওয়ামী লীগের সিম্বল, দ্যাট ইজ ওয়ান থিং। ওটার উপর বেস করে ওটার জাস্টিফিকেশন দিয়ে কিন্তু আরো অনেক মব হয়েছে, যেটা আজকের দিনে এসে হচ্ছে প্রথম আলো থেকে পড়ছে। দ্যাট ইজ আ ডিরেক্ট অ্যাটাক on জার্নালিজম। আমি প্রথম আলোতে বিশ্বাস করি না, ফাইন। আমি রেজিস্টার পড়ি না, ফাইন। আমার মনে হয় ওরা অনুষ্ঠানকে বলতে পারে, ফাইন। অফিস পড়ে দেওয়া ইজ নেভার। আজকে তো এটা পড়াইছেন, কালকে হচ্ছে আরেক দল গিয়ে হচ্ছে আপনার আপনার যে পত্রিকা সেটা পড়াই দেবে, তারপর আরেকদিন পড়াই দিবে, এমনি চলতে থাকবে তাহলে। তারপর এরকম ডেমোক্রেসি ফাংশন করতে পারে না। তো দ্যাট ইজ ওয়ান থিং। আর আসলে ওই প্রথম রেজিস্টারতে আসলে এনসিপি কোন নেতা রাস্তা নামার আহ্বান জানাইছেন কি, এটা আমি আসলে দেখি honestly। আমি যেটা দেখছি যে তারা উল্টা আরো থামাতে গেছেন বা ওখানে রেস্কিউ করতে গেছেন, এটা আমি দেখছি। এন্ড দ্যাট ইজ আ ভেরি ওয়াইজ ডিসিশন। এটা খুব ভালো কাজ হয়েছে, কারণ এর আগের মুভগুলো তোমরা দেখছে যে তারা না থাকলেও তাদের সাথে লোকজন বা অনেকেই যেখানে চলে গেছে। এটা আসলে উচিত হয়নি আসলে। এখন এনসিপির মবের উত্থানের পেছনে দায় আছে কিনা, দ্যাট ইজ আ ভেরি অবজেক্টিভ কোশ্চেন, এবং ওখানে আমি মানে সাবজেক্ট কোশ্চেন, সেটাতে আমি আসলে যাবো না। কিন্তু পাবলিক পারসেপশনটা কিন্তু ক্রিয়েট হয়েছে যে এনসিপি মবের প্যাট্রোনাইজার। এই পাবলিক পারসেপশনটাই কিন্তু শেষ কথা পলিটিক্সে। এই পারসেপশন যে ক্রিয়েট হয়ে গেছে, এইটা এনসিপির জন্য খুব একটা মাইনাস পয়েন্ট। মানে এই জিনিসটা আসলে খুবই এনসিপি মোরাল গ্রাউন্ডে খুব লুজ করে ফেলছে সে। তো আসলে বিপ্লব পরবর্তী মানে বিপ্লবী জোশ যেটা, দ্যাট ওয়াজ ভেরি ডিফারেন্ট থিং। বাট এখন গ্রাউন্ড রিয়েলিটি যদি আমরা আসি, তখন অনেক কিছুই আছে যে সেটা হচ্ছে নিষ্পাদিত হচ্ছে আরো ক্যালকুলেটিভ বা আরো ওয়াইজলি ট্রিট করা উচিত অনেক কিছু। দেখা যাক সামনের দিনগুলোতে এনসিপি কি করতে পারে। বাট পাবলিক পারসেপশন আসলে এটা তৈরি হয়ে গেছে যে এনসিপি হচ্ছে মবের প্যাট্রোনাইজার। এটা সত্য বা মিথ্যা এটা আসলে ফর ম্যাটার করে না। হোয়াট ম্যাটার্স ইজ হাউ পিপল থিংস। আচ্ছা, শেষ প্রশ্ন চলে আসি আমরা তাহলে। সেটা হচ্ছে যে শেষ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিকে আপনি আগামী 5 বছরে আসলে কোন জায়গায় দেখতে চান, এবং বাংলাদেশের যে বর্তমানে যে তরুণ রাজনীতিবিদরা আছে তাদের জন্য আপনার কোনো পরামর্শমূলক বক্তব্য আছে? যে আমি কারে পরামর্শ দিব, আমি নিজেই তো জায়গা। বাট আমি যেটা আশা করি যে একটা জেনুইন চেঞ্জ আসুক। আমরা যে সেই পুরাতন যে রাজনৈতিক বন্দোবস্ত যেটা দেখছি, যে মাস্টারের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি বা অর্থের রাজনীতি, এই যে সমস্যাগুলা, যেটা কিন্তু আসলে আমি জেনারেলি সামনের দিনগুলো দেখছি এটা বেটার কম উচিত। বিকজ আমরা একটা লম্বা সময় একটা সংগ্রাম করছি, কম হোক বেশি হোক সবাই সাফার করছি এটারা বলে।
আওয়ামী লীগ দুঃশাসনের আমলে, ফ্যাসিবাদের আমলে। আমরা চাই না যে নতুন যে একটা ফ্যাসিবাদের পদ্ধতি শোনা যাচ্ছে, এটা আসলে আমরা চাই না অবভিয়াসলি। অ্যান্ড কতখানি আমরা এখানে সফল হব, হিস্ট্রি উইল জাজ আস ফর দ্যাট। কারণ আমরা আমাদের ওয়াচে একটা ফ্যাসিবাদের কবর রচনা করে আসছি আরেকটা ফ্যাসিবাদকে এম্পাওয়ার করার জন্য। দিস উইল বি আ ভেরি মানে বিগ পলিটিক্যাল মিস্টেক ফর এভরি ওয়ান অফ আস। অ্যান্ড দিন শেষে আসলে আমরা যা করছি না করছি এতদিন, ওটা একরকম চলে গেল। সামনে জেনুইনলি একটা ডেমোক্রেটিক সিস্টেম গড়ে উঠে উচিত দেশে, যে ভালো কিছু হবে, আমরা সামনের দিনে একটু বেটার বাংলাদেশ দেখতে পাবো। সামনে একটা নতুন ফেস্টিভ্যাল বা ফ্যাসিস্টের এগুলা আমরা দেখবো না, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। ওকে, ধন্যবাদ সাদিক আহমদ ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে অনেক বিষয় শেয়ার করেছেন, এবং দর্শক আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এতক্ষণ যাবত আমাদের সঙ্গে থাকার জন্য।